সময়টা ছিল 2011 সালের জুন মাস। সেই দিন বেনারসের প্রথিতযশা বিখ্যাত হিন্দি সাহিত্যিক এবং গৃহী তন্ত্র সাধক অরুণ কুমার শর্মার বাড়িতে শঙ্কর মহারাজ উপস্থিত হয়েছেন, সঙ্গে দুনিদা বা লেখক দীপঙ্কর রায়। অরুণ কুমার শর্মাজির সঙ্গে শঙ্কর মহারাজের পরিচয় দীর্ঘদিনের, তাই বেনারস তিনি গেলেই ওনার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। এবারও এইভাবেই তার বাড়িতে শঙ্কর মহারাজের আগমন। কথায় কথায় অরুণজি তাঁকে জানালেন যে আগামী কৌশিকী অমাবস্যায় তিব্বতের মহান যোগী উৎসুং লামাজি বেনারসে আসবেন। এবার এই কৌশিকী অমাবস্যায় যে বিশেষ তিথি নক্ষত্রের সংযোগ ঘটছে তা 14 বছর পর হচ্ছে। সুতরাং আপনারা যদি মহান যোগীর দর্শন পেতে চান তো চলে আসুন। আপনারা আগ্রহী থাকলে সব ব্যবস্থা করে রাখব। অরুণ শর্মাজির প্রস্তাবে শঙ্কর মহারাজ তখনই রাজি হয়ে গেলেন। তাঁকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে বিদায় নিলেন তখনকার মতো। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is only meant for educational and entertainment purpose only. সঠিক সময়ে কৌশিকী অমাবস্যার আগেই ফোন করলেন শঙ্কর মহারাজ লেখক দীপঙ্কর রায়কে। দীপঙ্কর বাবুর সাথে শঙ্কর মহারাজের সখ্যতা সেই কৈশোর অবস্থা থেকে, তাই দেবদীপকে তিনি দুনিদা বলেই ডাকেন। তাঁর এই লেখার পরবর্তী অংশে দুনিদা বলেই দেবদীপকে শঙ্কর মহারাজ উল্লেখ করেছেন। দুনিদা থাকেন ঝাড়খণ্ডের নিমডিতে। পশ্চিমবঙ্গের হাওড়া আদ্রা চক্রধরপুর রেলগেটে পড়ে নিমডি স্টেশন। দুনিদাকে ফোন করে শঙ্কর মহারাজ বললেন, দুনিদা, আগামী কৌশিকী অমাবস্যার দিনে বেনারসে পৌঁছান, উঠবেন ভারত সেবাশ্রম সঙ্গে। কারণ আমি যখন বেনারসে যাই তখন আমার নিরাপদ আশ্রয় হলো ভারত সেবাশ্রম সংঘ। তাই দুনিদাকে ভারত সেবাশ্রম সঙ্গে উঠতে বলেই শঙ্কর মহারাজ বললেন যথাসময় তার সঙ্গে দেখা হবে। এদিকে বেনারসে শঙ্কর মহারাজদের পৌঁছাবার সংবাদ জানানোর জন্য ফোন করলেন তিনি অরুণজির বাড়িতে। ফোন ধরলেন অরুণজির পুত্রবধূ রেখা। খুবই মর্মান্তিক এক সংবাদ দিলেন তিনি। রেখা জানালেন যে অরুণ শর্মাজি গত 29শে জুন 2011 তারিখে দেহত্যাগ করেছেন। অবাক হয়ে গেলেন তিনি, বললেন, সে কি? দুনিদাকে নিয়ে আমি তো ঠিক তার 3 সপ্তাহ আগে তোমাদের বাড়ি গিয়েছিলাম। অরুণজির সঙ্গে বহু কথা হলো, সাধন সংক্রান্ত নানা প্রসঙ্গ হয়েছিল। পরে তার মনে পড়ল তাঁরা যখন উঠে আসছেন তখন অরুণজি শঙ্কর মহারাজকে বলেছিলেন, শায়দ এহি হামারা আখরি ভেট হ্যায় মহারাজ। তখন তার কথায় ততটা গুরুত্ব না দিয়ে শঙ্কর মহারাজ বিদায় নিয়েছিলেন। ভেবেছিলেন অরুণজি তখন 90 বছর বয়স্ক। বৃদ্ধ লোকেরা এইরকম কথা সবসময় বলে থাকেন। বহুদিন বাদে দেখা হওয়া প্রীতিভাজন প্রিয়জনদের, কিন্তু আজ তার মনে হচ্ছে সে তো কঠিন বাস্তব ছিল। যাই হোক, শঙ্কর মহারাজ এবং দীপঙ্কর বাবু বেনারস যাচ্ছেন শুনে রেখা দেবী সবিনয়ে অনুরোধ জানালেন যে তারা যেন তাদের বাড়িতেই ওঠেন। রেখা দেবীর স্বামী মনোজ শর্মা এখনও বাড়িতে পরিবারের দায়িত্বে। শুনলেন মনোজ এখন তার বাবার প্রদর্শিত সাধনার পথে মগ্ন। বাবার কাছে মনোজও নানা সাধনবিদ্যা ও তান্ত্রিক সিদ্ধাই পেয়েছেন। মৃত্যুর ঠিক আগে অরুণজি তার সমস্ত অর্জিত শক্তিপাত দীক্ষার মাধ্যমে তার পুত্র মনোজ শর্মাকে দিয়ে গেছেন। মনোজ তাই এখন পিতৃধনে ধনী, একথা বলাই যায়। সেবার 2011 সালের জুন মাসে বেনারসে গিয়ে অরুণজির মধ্যস্থতায় শঙ্কর মহারাজের দেখা হয়েছিল স্বামী দিব্যাসনার সঙ্গে। দীপঙ্কর বাবু তখন সঙ্গেই ছিলেন। অরুণজি সব সুব্যবস্থা করে দিয়েছিলেন। তাঁর ছায়ার সঙ্গে ছিলেন দীপঙ্কর বাবু। স্বামী দিব্যাসনার গুরু হলেন স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেব, যিনি মাত্র 8 বছর বয়সে জ্ঞানগঞ্জের অন্যতম আচার্য স্বামী নিমানন্দের কৃপা দৃষ্টি পান এবং আকাশপথে বালক বিশুদ্ধানন্দকে তিনি জ্ঞানগঞ্জে নিয়ে যান এবং নিজের গুরুদেব জ্ঞানগঞ্জের মহাগুরু মহাতাপার সামনে হাজির করেন। মহাঋষি মহাতাপা যোগী সুলভ সর্বসুলক্ষণযুক্ত বালক বিশুদ্ধানন্দকে তখনই দীক্ষা দেন। জ্ঞানগঞ্জেই শুরু হয় বালক বিশুদ্ধানন্দের যোগ ও তন্ত্রের পাঠ পর্ব এবং অনুশীলন। সুদীর্ঘ 24 বছর জ্ঞানগঞ্জের ঘাঁটিতে অবস্থান করে যোগ ও তন্ত্রের সর্বোচ্চ শিখরে ওঠেন বিশুদ্ধানন্দ। এরপর 32 বছর বয়সে
গুরুর আদেশে জ্ঞানগঞ্জ থেকে তাকে লোকালয়ে ফিরে আসতে হয় এবং গার্হস্থ শ্রমে প্রবেশ করেন। আধুনিক কালের মহাসমর্থী যোগীরা ছিলেন স্বামী বিশুদ্ধানন্দ। দিব্যাসনা তাঁরই দীক্ষিত এবং আলোকপ্রাপ্ত প্রিয় শিষ্য। মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজও ছিলেন স্বামী বিশুদ্ধানন্দের এক অন্তরঙ্গ শিষ্য। বিশুদ্ধানন্দের সঙ্গে সংযোগের কারণেই জ্ঞানগঞ্জ হল দিব্যাসনার গুরুগৃহ বা গুরুধাম। শঙ্কর মহারাজ তিব্বত সীমায় পৌঁছালে দিব্যাসনাই লামাজির কাছে তাকে নিয়ে যান। তিনি ছিলেন শঙ্কর মহারাজদের গাইড। এরপর জ্ঞানগঞ্জে যাবার সময়ও এই দিব্যাসনাই ছিলেন তাঁদের গাইড, পরম বন্ধু ও অভিভাবক। দিব্যাসনা অবশ্য তিব্বতে দিব্য কৈবল্য নামেই পরিচিত। যেমন বিশুদ্ধানন্দ গন্ধ বাবা বলেই সর্বাধিক পরিচিত ছিলেন। সে যাই হোক, শঙ্কর মহারাজ কৌশিক অমাবস্যার আগের দিন অর্থাৎ 28শে অগাস্ট 2011 তারিখে বেনারস পৌঁছালেন। ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে তিনি দেখলেন সেই দিনই তার আসার বেশ খানিকটা আগে দীপঙ্কর বাবু বা দুনিদা এসে পৌঁছেছেন। তাকে দেখেই দুনিদা খুবই খুশি। এবারে বেনারসে আসবার মূল উদ্দেশ্য ছিল তিব্বতের মহামানব মহাযোগী ইয়ুৎসুং লামাজির সঙ্গে সাক্ষাৎ করা। অরুণ শর্মাজির অনুরোধে স্বামী দিব্যাসনা লামাজির সাথে তাদের সাক্ষাতের সব বন্দোবস্ত করে রেখেছিলেন। তাছাড়া এর আগের বার স্বামী দিব্যাসনার সাথে তাদের সাক্ষাৎ হয়েছিল প্রায় ঘণ্টা দেড়েক। দিব্যাসনা লামাজির অত্যন্ত ঘনিষ্ঠ। এই পরিপ্রেক্ষিতে দিব্যাসনার কথা অনুযায়ী লামাজির নির্দিষ্ট স্থানে এসে শঙ্কর মহারাজেরা পৌঁছালেন, গোধুলিয়া মোড়ে চার্চের সামনে। সময় তখন সকাল প্রায় 8:30। বেরোবার আগেই তারা স্নান শেষ করে চার্চের সামনে হাজির হয়েছেন। হঠাৎ তারা দেখলেন দুজন বৌদ্ধ লামা তাদের কাছে এসে ইশারাতে তাদের অনুসরণ করতে বললেন। দুনিদাকে সঙ্গে নিয়ে শঙ্কর মহারাজ তাদের পিছনে পিছনে অনুসরণ করছেন। এগলি ওগলি সেগলি করে ডাইনে বায়ে অজস্রবার এঁকে বেঁকে অবশেষে হাজির হলেন একটা পোড়ো বাড়ির সামনে। বহু পুরনো, প্রায় ধ্বংসের মুখে ইটের কোঠাবাড়ি সেটি। সঙ্গী লামা দুজন বাড়ির ভেতর ঢুকে একটি দরজা দিয়ে যাবার জন্য ইশারা করলেন। শঙ্কর মহারাজ দুনিদাকে নিয়ে ঢুকে পড়লেন ওই দরজা দিয়ে। প্রায় অন্ধকার 3টি ঘর অতিক্রম করে চতুর্থ ঘরে এসে দেখলেন যে ঘরটা মোটামুটি আলোয় ভরা, যদিও সূর্যের আলো কোথাও দেখা যাচ্ছে না। ভালো করে তাকিয়ে দেখলেন যে ওই ঘরের মেঝে থেকে একটা সিঁড়ি নেমে গেছে একেবারে আন্ডারগ্রাউন্ডের নিচের দিকে। সঙ্গী লামা দুজনকে অনুসরণ করে তারা নিচে নামার পর একটি চওড়া স্থানে এসে পড়লেন। জায়গাটি খোলামেলা ও আলোকিত। দুনিদা এতক্ষণ পর যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তার চোখে মুখে একটা অজানা শঙ্কার ছাপ শঙ্কর মহারাজ এতক্ষণ দেখছিলেন। সামনে একটা হলঘরের মতো দেখলেন। তার দরজায় ঝুলছিল পুরো ঝুলের দামি মোটা রেশমি পর্দা। পর্দাটা সঙ্গী লামা দুজন একটুখানি সরিয়ে ভেতরে ঢুকতে ইশারা করলেন। শঙ্কর মহারাজ দুনিদাকে নিয়ে প্রবেশ করলেন হলঘরের ভিতরে। তাঁরা হলঘরে ঢুকতেই লামা দুজন অদৃশ্য হয়ে গেলেন। সমস্ত হলঘরটি একটি মিষ্টি সুগন্ধে সুবাসিত। ঘরটির আয়তন আন্দাজ 80 ফুট বাই 80 ফুটের মতো। ছাদ অনেকটা উঁচু। মেঝেটি রং বেরঙের পাথরের কারুকাজ করা। ঘরের দেওয়ালে সোনার জালির নকশা করা পর্দা বা চিক, যা মুসলমান নবাব বাদশাদের প্রাসাদে দেখা যায়। এই ধরনের চিক বা পর্দা আড়ালের কাজ করে। হলঘরের মাঝখানে রয়েছে এক বিশাল অতি মহার্ঘ ঝাড়বাতি, ছাদ থেকে ঝুলছে। ঠিক তার নিচেই মেঝেতে রয়েছে এক রাজকীয় সিংহাসন, নানা অপরূপ সোনার কারুকাজে সুশোভিত। সিংহাসনের দুপাশে রয়েছে দুটি ছোট ছোট রাইটিং টেবিল, তাতে সুন্দর সুন্দর দুটি সোনার ফুলদানি ও ধূপদান ও কিছু বই। আর ওই সোনার সিংহাসনে দুপাশে বিছানো রয়েছে মোটা মোটা ভারী কম্বলের আসন। লাইনে 12 জন করে 24 জন বসার মতো জায়গা। প্রত্যেকটি আসনের সামনে আবার রয়েছে ছোট ছোট রাইটিং টেবিল, তাতে লাল শালু মোড়া কিছু পুঁথি। দেওয়ালের কাছাকাছি অনেক খোলা বইয়ের র্যাক, অজস্র পুঁথি ও বইতে ঠাসা, সব শালুতে মোড়া। ঘরের ঐশ্বর্য ও বৈভব দেখে দুনিদার চোখ তো ছানাবড়া। শঙ্কর মহারাজের দিকে দুনিদা অবাক হয়ে তাকালেন। দুনিদাকে অভয় দিয়ে শঙ্কর মহারাজ চুপ থাকার ইশারা করলেন। মিনিট খানেক পরেই হঠাৎই হাজির হলেন ইয়ুৎসুং লামা। দিব্য মূর্তি তাঁর। পরিধানে লামাদের মেরুন বর্ণ হাতখোলা বহির্বাস, বলিষ্ঠ চেহারা, শুভ্র বর্ণ নাতি দীর্ঘ শরীরে তিব্বতী সুলভ গরণ, উজ্জ্বল চোখ দুটি দিয়ে তপস্যার তেজ ঝরে পড়ছে। পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতেই উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরলেন শঙ্কর মহারাজকে। দুনিদা শঙ্কর মহারাজকে অনুসরণ করে প্রণাম করতেই তাঁকেও লামাজি জড়িয়ে ধরলেন।
এরপর লামাজি মূল দরজার কাছেই এক সোফা সেটের সামনে তাঁদের বসতে বললেন। উল্টো দিকের সোফায় তিনি নিজেও বসলেন। জানতে চাইলেন তাঁরা কি করে লামাজির খবর পেলেন, কি উদ্দেশ্যে তাঁর কাছে এসছেন ইত্যাদি। শঙ্কর মহারাজ স্বামী দিব্যাসনা ও অরুণ কুমার শর্মার কথা বলতেই উনি বুঝে গেলেন সবকিছু। এবার আসছি বলে মিনিট 10 জন্য লামাজি বেরিয়ে গেলেন। ফিরে এসে বললেন যে স্বামী দিব্যাসনার সঙ্গে উনি একটু কথা বলে নিলেন। এরপর জানতে চাইলেন যে তাদের মধ্যে কে আধ্যাত্মিক জগৎ নিয়ে লেখালেখি করে। শঙ্কর মহারাজের দুনিদাকে দেখিয়ে দিতেই লামাজি জানালেন যে এই জগৎ নিয়ে লেখালেখি একটা সেবা ধর্ম এবং মঙ্গলময়। এই ধরনের লেখায় সাধারণ মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়, নিজের মনে স্বচ্ছতাও বজায় থাকে। তবে এই জগৎ সম্বন্ধে জ্ঞান সীমিত হলে হিতে বিপরীত হবার সম্ভাবনা। অন্যদিকে নিজের নাম, যশ, প্রতিপত্তি প্রতিষ্ঠার জন্য এবং অর্থ লালসায় এই ধরনের বিষয় নিয়ে লেখালেখি করা যাবে না। দুনিদাও স্বীকার করে ঘাড় নাড়লেন। এরপর লামাজি শঙ্কর মহারাজের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমিই তো শঙ্কর স্বামী? দিব্যাসনা তোমার কথা আমাকে বলেছে। এবার শঙ্কর মহারাজের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে তাকে অবাক করে দিয়ে বললেন, তোমার সাধক জীবন সার্থক হতে চলেছে। তিব্বতে এসো, জ্ঞানগঞ্জ ঘুরে এসো। মহাগুরুর মহাঋষি মহাতপা ইনি জ্ঞানগঞ্জের প্রধান আচার্য। দর্শন পাবে সেখানে, সমাধির পূর্ণতা পাবে সেইখানে গেলে। জীবন দর্শনই তোমার বদলে যাবে, যথার্থ মুক্তির স্বাদ পাবে। এই জগতের আলো আগামী দিনে তোমাকে পথ দেখাবে। মুক্তির অক্ষুণ্ণ স্বাদ পাওয়ার জন্য এখন তুমি নিজেকে সূক্ষ্ম ধ্যান জপে নিয়োজিত রাখো। নিজেকে আরও সংকুচিত করো, লোকের সংস্পর্শ এড়িয়ে চলো। ঈশ্বর ও তোমার মাঝে কোনো বাধা আসতে দিও না। সেবা ধর্ম ভালো, যদি সেটা ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয়। নিজের নাম, যশ, সেবা প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের সেবা মূল্যহীন। লামাজি আরও শঙ্কর মহারাজকে বললেন, সময়ের কুটিল গতি, কাকে কখন কোন দিকে ভাসিয়ে নিয়ে যায় তার কোনো ঠিক নেই। এই জন্য হাতের কাজ ফেলে রেখো না, কাল হবে বলে। এবার অশেষের জন্য যাত্রা শুরু করো তুমি। তিব্বতে জ্ঞানগঞ্জে যাবার পথনির্দেশ যথাসময়ে তুমি পেয়ে যাবে। এরপর কফি পর্ব শুরু হলো। ফ্লাস্ক থেকে গরম কফি, মোটা মোটা তিব্বতি বিস্কুট আর প্রচুর মাখন দিয়ে কফি চলল। মাখন দিয়ে চা, কফি ও বিস্কুট খাবার চল এখন সমস্ত পাহাড়ি অঞ্চলেই, বিশেষত হিমালয় অঞ্চলে, সিকিম ও ভুটানে আছে। শঙ্কর মহারাজ দেখলেন তিব্বতেও একই প্রথা। কফি পর্বের পালা শেষ হতেই আবার আলোচনা শুরু হলো। লামাজি শঙ্কর মহারাজদের এই সাক্ষাৎকারের শুরুতেই জানিয়েছিলেন যে তিনি তিব্বতের সাংগ্রিলা ঘাঁটি থেকে এসছেন। সাংগ্রিলা ঘাঁটি হল ব্যাপক ভূহীন এবং শূন্যতায় অনুকৃত 4th ডাইমেনশনের অন্তর্গত। কালের প্রভাব সেখানে নগণ্য। অরুণাচলের হেমিস গুম্ফার পূর্ব অঞ্চল অর্থাৎ তিব্বত থেকে শুরু হয়ে এই ঘাঁটি মধ্য হিমালয় পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই সময় প্রসঙ্গত লামাজিকে শঙ্কর মহারাজ বলেন যে অরুণাচলের হেমিস গুম্ফাবাসী স্বামী শঙ্কর ভারতীর মহারাজের কাছে ইউৎসুং লামার নাম তিনি শুনেছেন ও তার কিছু পরিচয় পেয়েছেন। কথা বলতেই লামাজি খুব অবাক হয়ে গেলেন। মৃদু হেসে বললেন যে শঙ্কর ভারতীজির সঙ্গে তার পরিচয় 1960 সাল থেকেই ওই হেমিস গুম্ফায়। ভারতীজি ওখানে থেকে প্রায় 12 বছর ধরে যোগ ও তন্ত্রের অনুশীলনে ব্যস্ত ছিলেন। অন্যদিকে ভারতীজি তাদের জানিয়েছিলেন যে ইউৎসুং লামাজিও তিব্বতে থেকে প্রাথমিক পাঠ শেষ করে উচ্চতর পাঠ নেবার জন্য তিব্বত থেকে হেমিসে অবস্থান করেছিলেন। তখন পরিচয় ঘটে লামাজির সঙ্গে। শঙ্কর ভারতীজি তাদের জানিয়েছিলেন যে ওই সময় লামাজি যোগ সাধনার এত উচ্চ মার্গে অবস্থান করেছিলেন যে তিনি তখনই বাক সিদ্ধি লাভ করেছিলেন, হয়েছিলেন ত্রিকালদর্শী মহাজ্ঞানী। এই জন্যেই মধ্যপ্রদেশের কালিঞ্জর রাজ্যের ইতিহাস খ্যাত বীরাঙ্গনা রানী দুর্গাবতীর আকবরের সঙ্গে যুদ্ধের ঠিক আগে ত্রিকালদর্শী বাকসিদ্ধ এই লামা সন্ন্যাসীকে নিজের প্রাসাদে তিনি আসার অনুরোধ জানিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তার আশীর্বাদ নেওয়া এবং যুদ্ধের পরিণতি আগাম জানা। তাছাড়া শতায়ু অতীত শঙ্কর ভারতীজিও বেনারসে হরিশ্চন্দ্র ঘাটে কৌশিক অমাবস্যার উষা লগ্নে তাঁদের সঙ্গে দেখা হবার পর কথা প্রসঙ্গে লামাজির তখনকার ওইসব অলৌকিক যোগ ক্ষমতার কথা সমর্থন করেছিলেন। এবার একদিকে শঙ্কর ভারতী ও অরুণ শর্মাজি এবং অন্যদিকে স্বামী দিব্যাসনা, সকলের কাছ থেকেই শঙ্কর মহারাজেরা ইউৎসুং লামাজির রেফারেন্স ও সুপারিশ পেয়েছেন বুঝে লামাজি উজ্জ্বল হাসি ছড়িয়ে শঙ্কর মহারাজ ও দুনিদাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা দুজন যে খুবই ভালোই চড়ে বেড়াচ্ছ সেটা বুঝতে পারছি। আমি তো দেখতেই পাচ্ছি যে তোমরা তোমাদের অজান্তেই এই সাংগ্রিলা ঘাটির এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত বিচরণ করছো।
এই সময় লামাজি দুনিদাকে তিব্বতে গিয়ে তার সিয়াং মঠে 2-3 মাস থাকার জন্য বললেন। সেখানে আসা যাওয়া এবং অন্যান্য দর্শনীয় স্থানে যাতায়াত ইত্যাদির ব্যবস্থা তিনিই করে দেবেন। 6 মাসের মধ্যে সব কিছু দেখা ও ঘোরা হয়ে যাবে। এমনকি তিব্বতে থাকার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমতিও তিনি আদায় করে দিতে পারবেন। এই জন্য তাঁর পাঠানো 2টি ফর্ম ফিল করে দিতে হবে এবং 5 কপি পাসপোর্ট ছবি লাগবে। যাই হোক, এই পর্যন্ত কথা হবার পর শঙ্কর মহারাজ দেখলেন ঘড়িতে বেলা 11টা হয়ে গেছে, অর্থাৎ 2 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে। তাঁদের বেলা 9টা থেকে 11টা পর্যন্ত সময় বরাদ্দ ছিল। লামাজি দুনিদাকে সুন্দর কারুকার্য করা একটি টিবেটিয়ান চায়ের ফ্ল্যাক্স উপহার দিলেন। শঙ্কর মহারাজ এবং দুনিদা মাটিতে মাথা ঠেকিয়ে লামাজিকে প্রণাম জানিয়ে মাথা তুলে দাঁড়াতেই তিনি তাদের আলিঙ্গন করলেন এবং বললেন, আবার দেখা হবে। লামাজির ভূগর্ভস্থ ডেরা থেকে বেরিয়ে দুনিদাকে নিয়ে শঙ্কর মহারাজ ফিরে এলেন ভারত সেবাশ্রম সঙ্গে। দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম নিয়েই শঙ্কর মহারাজ দুনিদাকে বললেন, দাদা চলুন, শঙ্কর ভারতীজির কুঠিয়ায় যাব। দুনিদা তৈরি হয়ে নিলেন। তাঁরা দুজনেই শঙ্কর ভারতীজির কুঠিয়ায় যখন এসে পৌঁছালেন তখন প্রায় বেলা 4টে বাজে। তাঁদের দুজনকে দেখেই শঙ্কর ভারতীজি আনন্দে উজ্জ্বল হাসি ছড়িয়ে বললেন, কি খবর সাধু অসাধুর জুটির, এতক্ষণ কি করছিলে? দুনিদা ইউৎসুং লামার সাথে তাঁদের সাক্ষাতের পূর্ণাঙ্গ ধারা বিবরণী দিয়ে গেলেন। শুনে তো ভারতীজি এক মনে তিনি শুনছিলেন দুনিদার সেই ধারা বিবরণী। ইউৎসুং লামাজি তাদের তিব্বতে জ্ঞানগঞ্জে যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শুনে তিনি বেশ খানিকটা অবাকই হলেন। শঙ্কর ভারতীজি বললেন, 1965 সাল থেকে 66 সাল পর্যন্ত তিনি তো তিব্বতেই ছিলেন। লামাজি তাকে সঙ্গে করে নিয়ে গেছিলেন তার সাথে। তবে কি জানো, জ্ঞানগঞ্জ সাধারণ মানুষের জন্য নয়। সিদ্ধদেহী উচ্চাঙ্গের যোগী ছাড়া, ওখানকার কর্তাদের অনুমতি ছাড়া কেউ যেতে পারে না। তাছাড়া সিদ্ধযোগী ছাড়া ওই ঘাঁটি অর্থাৎ জ্ঞানগঞ্জ কারোরই দৃষ্টিগোচর হয় না, প্রবেশ তো দূরের কথা। আসলে 4th ডাইমেনশন বা চতুর্থ আয়ামের অন্তর্ভুক্ত ওই জ্ঞানগঞ্জ। তাঁদের এই 3 ডাইমেনশনের অধীন জগতের মানুষের পক্ষে তার কোনো হদিশ পাওয়াই সম্ভব নয়। ইউৎসুং লামাজিকে দেখলে বাইরে থেকে তার পরিমাপ করা খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু আমি তো জানি তিনি শুধু উচ্চমার্গের যোগী ও ত্রিকালজ্ঞই নন, আকাশগামিনী বিদ্যাতেও তিনি মহাপারঙ্গম। লামাজি আত্মিক জগতের এক যোগী। তার অনবরত যোগাযোগ রয়েছে নানা সিদ্ধ আত্মার সঙ্গে। এই সিদ্ধ আত্মারা সকলেই দিব্যদেহী। এই দিব্যদেহীদের অধিকাংশেরই ভৌতিক শরীর সুরক্ষিত স্থানে সমাধিস্থ অবস্থায় আছে, আর দেহ ছেড়ে আত্মিক শরীর নিয়ে ওই মহাপুরুষেরা নিজের নিজের সাধনার প্রয়োজন অনুযায়ী অন্য লোকে অন্য ক্ষেত্রে বিচরণ করে বেড়ান। ওই দিব্যদেহীরা আবার সূক্ষ্ম শরীরে আকাশপথে বিচরণ করলেও ইচ্ছা অনুযায়ী ভৌতিক শরীর অবলম্বন করে শিষ্য ভক্ত অনুগামীদের দর্শন দিয়েও থাকেন। ইউৎসুং লামাজির কারবার এইসব উচ্চাঙ্গের দৈবী আত্মাদের সাথে, আত্মিক জগতের সাথে। স্বামী দিব্যাসনার সঙ্গেও লামাজির পরিচয় এই জ্ঞানগঞ্জে হয়েছিল। স্বামী দিব্যাসনা এখনও জ্ঞানগঞ্জেই অবস্থান করেন বলেই আমি জানি। শঙ্কর মহারাজের মনে পড়ল প্রথম আলাপ পর্বে লামাজিও বলেছিলেন যে স্বামী দিব্যাসনা এক অতি উচ্চাঙ্গের আত্মিক যোগী। আত্মার সাথে যোগাযোগ করতে পারাটা যোগের এক বিশেষ প্রক্রিয়া। বয়স তাঁর 138 বছর পেরিয়ে গেছে, কিন্তু তিনি একই দেহে আছেন। বিদেহী সূক্ষ্ম আত্মাদের সাথে তার অবিরাম যোগাযোগের কারণে তিনি ইউৎসুং লামাজির অতি ঘনিষ্ঠ এক প্রেমী। নানা অতিলৌকিক আলোচনা শেষে সেদিন শঙ্কর ভারতীর কাছ থেকে বিদায় নিয়ে শঙ্কর মহারাজরা ফিরে এলেন ভারত সেবাশ্রম সঙ্গে। রাতের খাবার দাবার প্যাক করে ব্যাগে ভরে নিয়ে বিদায় নিলেন রেল স্টেশনের উদ্দেশ্যে। রাতে ফিরতি ট্রেন তাঁদের ধরতে হবে। এই ঘটনার প্রায় 1 বছরেরও বেশি সময় এর মধ্যে পেরিয়ে গেছে। উত্তর কাশীর শিখর ধামে শঙ্কর মহারাজ রয়েছেন। এই সময় হঠাৎ একদিন লামাজির সংকেত তিনি পেলেন। মনটা আনন্দে তার নেচে উঠল। 2012 সালের শীত পার হল। 2013 সালের মে মাসের পর দেবভূমি হিমালয়ের চূড়াগুলি সবে তার তুষার চাদর কিছুটা সরিয়েছে। পাহাড়ি বনানীর প্রকৃতিও আগামী বসন্তের উন্মাদনায় পাতা থেকে গা থেকে বরফের সাদা চাদর খুলে ফেলেছে। শ্যামলিমার নতুন সাজে সাজবে বলে আসবে ফুল ফল, সুশোভিত হবে প্রকৃতি। পথিকের পথ চলা শুরু হবে সুগম স্নিগ্ধ। পাখির কলতানে আবার মুখরিত হবে বনানী। উত্তর কাশীর শিখর ধামের ঠিক নিচেই রয়েছে ITBPর কমান্ডো ট্রেনিং স্কুল ও ক্যাম্প। এখানকার অধিকর্তা হলেন শ্রী ভবতোষ সিনহা, DIG। বড় চমৎকার মানুষটি, নিরহংকারী, সদা হাস্যময় ও পরোপকারী।
ওই ক্যাম্পেই কর্মরত সেনা অফিসার, এমনকি সাধারণ ফৌজিদের সাথে তার বন্ধুত্বসুলভ ব্যবহার ও আন্তরিকতা। বিশেষ করে শঙ্কর মহারাজ তো তাঁর গুণে মুগ্ধ। তাঁর নিজের অভিভাবক বলেই তাকে মানতেন। নিত্যদিন ভবতোষবাবু শঙ্কর মহারাজের খবর রাখতেন। শীতের শুরু থেকেই বার্নাবত পাহাড়ের শিখরধামে বরফ পড়া শুরু হয়। পরে নিচের দিকে বরফ পড়ে। এই সময় কোনো কোনো দিন 4-5 ফুট বরফ পর্যন্ত পড়ে। আগেও এমন হয়েছিল যে রাত্রে কুঠিয়ার দরজা শঙ্কর মহারাজ বন্ধ করে রেখেছেন। সকালে উঠে দরজা খুলে বেরোতে তিনি পারছেন না। 7-8 ফুট উঁচু বরফের স্তূপ কুঠিয়ার বাইরে, জানলায়, উঠোনে, সমস্ত আশ্রম জুড়েই ঢেকে রেখেছে সব কিছু। এই সময় কখনো কখনো দীর্ঘ সময় ধরে শঙ্কর মহারাজকে কুঠিয়ায় আটকে থাকতে হয়েছে। শুকনো খাবার ও প্রয়োজনের তুলনায় অতি সামান্য সঞ্চিত জলেই তার প্রয়োজন মেটাতে হতো। এই সময় সহৃদয় ভবতোষ বাবু ছিলেন তার সহায় ও ভগবান প্রেরিত দেবদূত। তিনি হয়তো ভাবতেন যে এত বরফ পড়েছে, 7-8 ফুট উঁচু বরফের স্তর চতুর্দিকে, তাহলে পাহাড়ের মাথায় সাধুটা বেঁচে আছে না মরে গেল। সঙ্গে সঙ্গে ফৌজিদের পাঠাতেন শিখরধামে শঙ্কর মহারাজের খোঁজের জন্য, পাথর কাটার যন্ত্রপাতি দিয়ে। আর সঙ্গে পাঠাতেন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, চাল, ডাল, কেরোসিন এবং শুকনো খাবার। উপকারীর উপকার যারা স্বীকার করে না তারা কৃতজ্ঞ মহাপাতক। শঙ্কর মহারাজ মহাপাতকের দায় নিতে নিতান্তই গড়রাজি। তাই সত্যি কথাটি তিনি প্রকাশ করে দিলেন। এই জন্য ভবতোষবাবু হয়তো মৃদু বকাঝকা করতেন তার নাম করছেন বলে। তিব্বত যাত্রার প্রাথমিক প্রস্তুতি হিসাবে একদিন জুন 2013 শুরুতে নিচে ক্যাম্পে গেলেন শঙ্কর মহারাজ ভবতোষবাবুর সঙ্গে সাক্ষাৎ করতে। উদ্দেশ্য সীমান্ত যাত্রার কথা তাকে বলা এবং তার কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য প্রার্থনা করা, যাতে শঙ্কর মহারাজের তিব্বত সীমান্ত যাত্রা সুগম হয়। এখানে উল্লেখ্য, বহুদিন ধরেই শঙ্কর মহারাজের মাথায় চেপেছিল পবিত্র পর্বত আদি কৈলাস পর্বত দর্শন করা। 3টি কৈলাস, মানস কৈলাস, আদি কৈলাস ও কিন্নার কৈলাস। এর মধ্যে অন্যতম কৈলাস হল আদি কৈলাস। মানস কৈলাসের মতোই আদি কৈলাসও ভারতীয় তীর্থযাত্রী ও ধার্মিকদের কাছে মান্যতাপ্রাপ্ত। শঙ্কর মহারাজের ইচ্ছা হয়েছে 3 কৈলাস নিয়ে একটা বই লিখবেন, সঙ্গে ওং পর্বত জুড়ে দেবেন। তাহলে একটা প্রামাণ্য নথি বা ভ্রমণ কাহিনী হিসাবে এটি পাঠক সমাজের কাছে, বিশেষ করে পুণ্যার্থী ও ভ্রমণার্থীদের কাছে গাইড বই হিসাবে কাজ করবে। এই ভেবে ভবতোষবাবুর কাছে তিব্বত সীমান্ত ভ্রমণের ইচ্ছা ও উদ্দেশ্য শঙ্কর মহারাজ ব্যক্ত করলেন। সঙ্গে সঙ্গে সহৃদয় ভবতোষবাবু তাঁর শত কাজ ফেলে রেখে শঙ্কর মহারাজের জন্য সীমান্ত সংলগ্ন সমস্ত ITBP ফৌজি ঘাঁটির সেনাদের ফোন করলেন এবং নিজে হাতে দিলেন সেনা মহোদয়ের লেখা চিঠির অনুলিখন। পরবর্তীকালে ওই চিঠির জোরেই শঙ্কর মহারাজ ভারত সীমান্তবর্তী সমস্ত ITBPর ক্যাম্পেই সাদর অভ্যর্থনা ও আতিথেয়তা পেয়েছিলেন। ভবতোষবাবু না থাকলে শঙ্কর মহারাজের সীমান্ত যাত্রা হয়তো হতোই না। ফৌজিদের বাধায় সীমান্তের আগে থেকেই ফিরে আসতে হতো তাকে। তাই শঙ্কর মহারাজের সীমান্ত যাত্রায় প্রথম ঋণ ভবতোষবাবুর কাছে। আসলে শঙ্কর মহারাজের তিব্বত ভ্রমণ ও জ্ঞানগঞ্জ যাত্রা নিয়ে ফিরে এসে বাংলায় বই লিখবেন এমন ভাবনা কোনোদিনই তার নিজের ছিল না। সত্যি কথা বলতে কি, তিনি ভেবেছিলেন হিন্দিতে তাঁর তীর্থযাত্রার বিবরণী লিখবেন, ইংরাজিতে তার অনুবাদ হবে। হিন্দিতে লেখার জন্য তাকে সর্বদাই তাগিদ দিয়েছেন ITBPর দিল্লি মুখ্যালয়ের ডাইরেক্টর জেনারেল শ্রী সুভাষ গোস্বামী মহোদয়। তিনি বলেছিলেন হিন্দিতে প্রকাশিত হলে তার ভ্রমণ কাহিনী তার অধীনস্থ সেনারাও পড়তে আগ্রহী হবে। কিন্তু বিধাতার ইচ্ছা অন্যরকম। দুনিদা ওরফে দেবদীপ বা দীপঙ্কর রায় তার তিব্বত যাত্রার পর বিগত 17 জুন 2014 সালে রাত্রে নিমডির বাড়িতে মারা গেলেন। তখন তিব্বতে ইয়ুৎসুং লামাজির গুহায় বসে দেবদীপের আত্মার অনুভব পাওয়া গেল। লামাজি বললেন, এই বিষয়ে শঙ্কর মহারাজ লেখার যথাস্থানে তিনি বিষয়টি যেন বিশদভাবে উল্লেখ করেন। দেবদীপের মৃত্যুর পরেই দুনিদার আত্মার সঙ্গে তার যোগাযোগ হয়েছে। শ্রোতা ও দর্শক যথাসময় সেটা জানতে পারবেন। এদিকে দুনিদা জীবিত থাকতেই লামাজির তরফ থেকে শঙ্কর মহারাজকে একা তিব্বতে আসার জন্য নির্দেশ পাঠানো হয়েছিল। বলা হয়েছিল, তুমি একা এসো। এখন শঙ্কর মহারাজ ভাবছেন যে একা এসো বলার পিছনে কি এটাই ছিল যে মহাযোগী লামাজি বুঝতে পেরেছিলেন যে দুনিদার পার্থিব আয়ু শেষ, বাকি আর মাত্র কয়েকটা দিন। লামাজির নির্দেশ মতো শঙ্কর মহারাজ একাই তিব্বত যাবার প্রস্তুতি শুরু করলেন। দুনিদাকে তিনি অবশ্য জিজ্ঞাসা করেছিলেন যে উনি তিব্বত যেতে আগ্রহী কিনা। দুনিদা অবশ্য রাজি হননি, বলেছিলেন একাই যাত্রা করুন, লামাজির আদেশ অমান্য করবেন না। আগে শঙ্কর মহারাজ ভেবেছিলেন
যে তিব্বত থেকে ফিরে আসার পর দুনিদাকে সেখানকার ঘটনাগুলি তিনি বলবেন। উনি বাংলায় তা লিখবেন। দুনিদা বাংলা ভাষায় এক সুললিত লেখক, কিন্তু বিধিবাম। শঙ্কর মহারাজ ফিরে আসার পর গিরিজা লাইব্রেরির কর্ণধার শ্রী প্রশান্ত চক্রবর্তী মহাশয় শঙ্কর মহারাজকে প্রতিনিয়ত তাগাদা দিয়ে চলেছিলেন তার বাংলা লেখার জন্য। এমনকি লেখার খসড়া চলতে থাকার সময় দু একটা পরিচ্ছদও তাকে সুদূর উত্তর কাশীর শিখরধাম থেকে মোবাইলের মাধ্যমে পড়ে শুনিয়েছিলেন। ফলে প্রশান্তবাবুর ঐকান্তিক উৎসাহেই বাংলায় কলম ধরতে হল শঙ্কর মহারাজকে। তিব্বতের যোগী উৎসুং লামাজির বার্তা আছে শঙ্কর মহারাজের কাছে যেন পঞ্চচুলি রুটে আসেন। সেখানেই তিব্বতীয় এক সাধকের সঙ্গে সাক্ষাৎ হবে শঙ্কর মহারাজের। তিনি তাকে তিব্বতে যাবার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবেন। তার পরম মিত্র গ্রিফের কমান্ডার R.K. সাহা দিল্লি কেন্দ্র থেকে টনকপুর ও ধারাচুলার কমান্ডিং অফিসারদের আগে থেকেই জানিয়েছিলেন যে যাতে এই যাত্রায় সীমান্তে শঙ্কর মহারাজের কোনো অসুবিধা না হয় বা আবশ্যকীয় সব সাহায্য পান। আদি বিশিষ্ট গুণী বন্ধুরা উৎসাহিত করে শঙ্কর মহারাজকে যাত্রা পথে শুভ কামনা পাঠিয়েছেন। উত্তরাখণ্ডের বর্ডার রোডের অন্যতম অধিকারী কর্নেল সুনীল শর্মা যাত্রাপথে নানান পরামর্শ ও পুষ্পস্তবক দিয়ে শঙ্কর মহারাজকে বন্দনা করলেন। ITBPর 48 ব্যাটালিয়নের সর্বাধিনায়ক ইন্দুভূষণ ঝা ও দিল্লি মুখ্যালয় থেকে পাঠানো ডাইরেক্টর জেনারেলের নিজস্ব সচিব ভি রামচন্দ্রনের বড়মাল্যতে সুবাসিত করা হল শঙ্কর মহারাজের তিব্বত যাত্রাপথ। শ্রীরামের সেতুবন্ধনের কাঠবিড়ালির মতন ভারতের জাতি গঠনে সমর্পিত এই প্রাণ স্পন্দন উত্তাল। এই ভারতের মহামানবের সাগরভূমিতে শঙ্কর মহারাজ নিজেকে এক বিন্দু জল বলে মনে করেন। এ কি পিপাসা মেটাবে তিব্বতের গুপ্তযোগী মহামানবদের? শঙ্কর মহারাজের হৃদয়ে তো মরু সাহারা, এটাই তিনি নিজে মনে করেন। সাধনহীন রিক্ত তিনি। হৃদয়ে বৃন্দাবনে গোবিন্দ বিনা শুধুই হাহাকার। তবু প্রাণের বেদনা, প্রাণের আবেগ তিনি সামলাতে পারছেন না। কি এর উদ্দেশ্য তিনি এখনো বুঝতে পারেননি। কেবল মহাযোগী ইয়ুৎসুং লামাজির প্রবল আকর্ষণ, প্রাণের টান। প্রাপ্তি অপ্রাপ্তির কোনো বাসনা শঙ্কর মহারাজের নেই, কারণ তিনি জানেন এই জীবনের আধার বড়ই সংক্ষিপ্ত, আর লামাজি অতি মানব। কেবল তাঁর চাই দিব্য জীবনের সান্নিধ্য। পার্বত্য নির্ঝরণীর মতো উদ্দাম আবেগে আর নিজের মনের তীব্র ইচ্ছায় শঙ্কর মহারাজ বায়ুর বেগে চলছেন তিব্বতের সীমান্ত পথে। উত্তরাখণ্ডের 1442 BCCর কর্ণধার লেফটেন্যান্ট কর্নেল রাজেশজি তার ব্যক্তিগত খরচায় গাড়ির ব্যবস্থা করলেন। শঙ্কর মহারাজ বললেন, বাস পথের টিকিট করে দাও, এখনো তেমন বুড়ো হয়নি, বাসে চলাচলের সামর্থ্য আমার আছে। বহু পূর্বে সার্ভিস জীবনে হোক বা বর্তমান সন্ন্যাস জীবনেই হোক, আড়ম্বর আমি সইতে পারি না। বাসে যাই বা গাড়িতে যাই, পৌঁছাতে হবে তো গোয়ালধাম। লেফটেন্যান্ট কর্নেল রাজেশজি বলেন, আমাদের ভারত সরকার ভালোই মাইনে দেয়, এই পয়সাতে ঘর সংসার চালিয়ে বাকিটা সাধু সেবাতে লাগুক। শুনেছি শাস্ত্রে নিয়ম আছে 60% পারিবারিক জীবনে খরচা করে বাকি 40% দেশ, জীবন ও জাতির সেবাতে নিজের উপার্জন দান করতে হয়। আপনার কাজে আমাকে খরচা করতে মানা করবেন না মহারাজ। আমরা আপনার ভৌতিক প্রয়োজনে খরচা না দিলে আপনারা পাবেন কোথায়? আমরা আপনাকে ভৌতিক পূর্তি দেব, আপনি আমাদের আধ্যাত্মিক পুষ্টি দেবেন। শঙ্কর মহারাজ বললেন, অহেতুক খরচা করবে কেন? এবার লেফটেন্যান্ট কর্নেল রাজেশ বললেন, সীমান্তে আপনাকে প্রস্তর সমাকুল পথে বিপদে কত হিমবাহ পেরিয়ে চলতে হবে, প্রতিক্ষণে হাঁপিয়ে উঠবেন। মাঝপথে যদি এনার্জি লস হয় তাহলে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কষ্ট হবে। এই জন্য গাড়ির রাস্তাতে আপনার গাড়িতে চলাই ভালো, আমাকে খরচা করতে আপত্তি করবেন না। রাজেশের সাথে বিতর্কে না বাড়িয়ে শঙ্কর মহারাজ বললেন, তোমার যেমন ইচ্ছা হয়। রাজেশ গাড়ির ব্যবস্থা করল এবং মাঝপথে রুদ্রপ্রয়াগ কেন্দ্রের অধিকারী মুকেশকে জানিয়ে দিল যে সে যেন শঙ্কর মহারাজের রাত্রিবাসের উপযুক্ত ব্যবস্থা করে দেয়। গাড়ি ঝড়ের গতিতেই চলছে। উপরে অনন্ত স্বচ্ছ নীল আকাশ, নিচে ভাগীরথী, আর ভিলাঙ্গনার সঙ্গমে টিহরি বাঁধের গাঢ় নীল জলরাশি। বালখিল্য পর্বত শ্রেণীর লাগোয়া গিরি শৃঙ্খলা ভেদ করে শঙ্কর মহারাজ চলছেন। বাঁজ, বুড়াস, চিড়, দেবদার, অরণ্য সংকুল রাস্তা, বনে ঘেরা ছোট ছোট পার্বত্য গ্রামগুলি ছবির মতো লাগছে। চৌরঙ্গীর 3 কিলোমিটার দূরে ঘন সবুজ বনরাজি ঘেরা নচিকেতা তাল শঙ্কর মহারাজ ছেড়ে এসছেন। সুদূর পৌরাণিক কালে তমসাবৃত অতীতে ভারতের বিশিষ্ট রাজা সুবাহুর রাজধানী ছিল শ্রীনগর। গন্ধমাধনের পথে পাণ্ডবেরা এখানেই অবস্থান করেছিলেন। সেকালে এর নাম ছিল শ্রীপুর। স্কন্ধপুরাণ কেদারখণ্ডে এর নাম ছিল শ্রীক্ষেত্র। 1894 সালের বিধ্বংসী বন্যায় প্রাচীন শ্রীপুর বা শ্রীক্ষেত্রের শেষ অবশেষ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
অনেক পরে শ্রীনগর নামে বর্তমান জনপদ গড়ে ওঠে। এখানেই আজকের গাড়োয়াল বিশ্ববিদ্যালয়। তীর্থরূপেও এর মান্যতা আছে। শ্রীনগর থেকে অলকানন্দার তীর ধরে গাড়ি এগিয়ে চলেছে। প্রথম দিনেই চৌরঙ্গি, নওগাঁও, শ্রীনগর হয়ে গাড়ি থামল রুদ্রপ্রয়াগের কাছাকাছি কেদার মার্গের অবস্থিত GREF এর গেস্ট হাউসে। সেখানকার অধিকারী মুকেশ বড় আন্তরিকতায় স্বাগত জানালো শঙ্কর মহারাজকে মন্দাকিনীর তটে। পরদিন সকালে আবার পথে নামলেন শঙ্কর মহারাজ। মন্দাকিনী ও অলকানন্দার সঙ্গম হল রুদ্রপ্রয়াগ। এ আর এক তীর্থভূমি, পঞ্চপ্রয়াগের অন্যতম প্রয়াগ। গাড়ি থেকেই করজোরে বন্দনা করলেন শঙ্কর মহারাজ। বর্তমানে রুদ্রপ্রয়াগ উত্তরাখণ্ডের জেলা শহর। এই জেলার পরিসীমাতে অগণিত তুষার নদী, ঝিল, বরফে ঢাকা পর্বত শিখর, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এই জেলাতেই হিন্দুদের বিশিষ্ট তীর্থ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ। এবার গাড়ি থামল চামোলি জেলার কর্ণপ্রয়াগে। এই জেলাতেই শিব তীর্থ হে মুকুণ্ড, বিশ্ববন্দিত নন্দনকানন, সৎপন্থ, স্বর্গারোহিণী অগণিত জলধারা, তুষার মুকুট পরা অসংখ্য শৈলশ্রেণী, হিমাদ্রি প্রকৃতির সুশোভিত ঘাঁটি আর বদ্রীনাথ মন্দির। কর্ণপ্রয়াগ অলকানন্দা ও পিণ্ডার গঙ্গার সঙ্গমস্থল। এখানে কর্ণ ও উমাদেবীর মন্দির প্রসিদ্ধ। সূর্যপুত্র কর্ণ এখানেই কঠোর তপ প্রভাবে প্রাপ্ত হন কবচ কুণ্ডল। খুবই অপূর্ব পর্বত শহর ও তীর্থ এটি। এখানে যে শঙ্কর মহারাজ কতবার এসছেন তার ঠিক নেই। এই জন্য দেরি না করে পিণ্ডারের তীরে রাস্তা ধরে অপূর্ব প্রকৃতির লীলাবিলাস দেখতে দেখতে তিনি এগিয়ে চলেছেন। এরপর সঠিক সময়েই তারা গোয়ালধামে পৌঁছালেন। সেখানেই ঝন্টুদা অপেক্ষা করছিলেন। তার সাথে এসছেন নিমাইদা। তারা দুজনেই শঙ্কর মহারাজের সহযাত্রী হয়ে সীমান্ত অবধি যাবেন। দুজনেই হিমালয় প্রেমী এবং যাযাবর। বিগত 22 বছর ধরে বছরে 2-3 মাস তারা হিমালয় পার্বত্য পথে উন্মনা হয়ে ঘুরে বেড়ান। হিমালয়ের রূপ, রস, গন্ধ স্পর্শে অতীন্দ্রিয়ের সন্ধান পান। এ এক ভবগুড়ে উচাটন নেশা তাঁদের। কাজ করে সারা বছরে তাঁদের যে রোজগার হয় তা বছরে 2-3 বার এসে হিমালয়ের পথে খরচা করে যান। এটাই তাঁদের নেশা। পেশা তাঁদের স্বাধীন ব্যবসা। দুজনেই অবিবাহিত, এই জন্য পিছুডান কম। দুজনেই শঙ্কর মহারাজের চেয়ে বয়সে ছোট। দুনিদা এদের ঔদার্য গুণ ও বুদ্ধিতে মুগ্ধ হয়ে আদর করে দাদা বলতেন। দুনিদার সাথেই এরা দুজনে শিখরধামে শঙ্কর মহারাজের কুঠিয়ায় আসেন। সেই থেকে এই দুজনেই শিখরধামের সাথে যুক্ত। গাড়ি থামল গোয়ালদাম গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের গেস্ট হাউসের গেটে। ঝন্টুদা সামনের একটি চায়ের দোকানে অপেক্ষমান ছিলেন। সামনে এগিয়ে এলেন তার বিশাল ক্যামেরা কাঁধে। গাড়ি থেকে নামছেন শঙ্কর মহারাজ আর ছবি তুলছেন। আশপাশের দোকান ও হোটেল কর্মীরা খুবই কৌতূহলে দেখছেন। তাদের থেকে কথা ভেসে এলো, बिना प्रचार में संत समाज के इतने महान प्रतिनिधि ग्वालधाम पर पधार रहे हैं। जरूर होंगे कोई शंकराचार्य, फिर भी किसी को पता नहीं, कोई हलचल नहीं। झुंटुदा के फुसलिए एक होटेल কর্মী জিজ্ঞাসা করে গেল, कौन है ये संत जी? ঝুন্টুদা বললেন, ये शंकर महाराज है। শঙ্কর নাম শুনেই সারা গোয়ালধামে প্রচারিত হলো যে গোয়ালধামের গেস্ট হাউসে শঙ্করাচার্য বিরাজ করছেন। সেদিন গান্ধী পরিষদের খাদি ভাণ্ডার থেকে কেনা জমকালো রেশমি পোশাকে শঙ্কর মহারাজ সজ্জিত হয়ে আছেন। উত্তরীয়টা তসরের। লেফটেন্যান্ট কর্নেল রাজেশের সৌজন্যে বাতানুকুল গাড়ি থেকে শঙ্কর মহারাজ নেমেছেন। সকলেই অবাক হচ্ছেন। নিমাইদা বললেন, মানিয়েছে ভালো। শঙ্কর মহারাজ বুঝলেন আড়ম্বর মানুষকে সাময়িক চোখ ধাঁধিয়ে দেয়। প্রসঙ্গত বলে রাখা দরকার, এমনই এক আড়ম্বরে কাশ্মীর উপত্যকায় শ্রীনগরে অবস্থিত হজরত বাল মসজিদের ইমাম হকচকিয়ে এসে শঙ্কর মহারাজকে সেলাম ঠুকতে আরম্ভ করেছিলেন। কাশ্মীরের রাজধানী শ্রীনগরে তখন শঙ্কর মহারাজের বন্ধুবর কমান্ডার RK সাহা কর্মরত। তাঁরই ডাকে কিছুদিন তার সরকারি বাসভবনে শঙ্কর মহারাজ ছিলেন। অধিকারী আবাসে থাকাকালীন বন্ধুপত্নী সমাধির সেবা ও আদর ছিল শঙ্কর মহারাজের কাছে সেদিনও স্মরণীয়। প্রতিদিন আলাদা আলাদা পোশাক শঙ্কর মহারাজকে তিনি প্রীতি সহকারে পরাতেন। যদিও সেটা ছিল শঙ্কর মহারাজের স্বভাবের একেবারেই প্রতিকূল, কিন্তু উপায় ছিল না। ওদের VIP আবাসেই আছেন। প্রতিদিন সেনানিবাসের বড় বড় অফিসার ও তাদের পরিবার পরিজন সাক্ষাৎ করছেন। এজন্য সমাধি এই কারণে খোলামেলা বাগানেও শঙ্কর মহারাজকে বসতে দিতেন না। যে কদিন তিনি ছিলেন ঘরের মধ্যেই সাজগোজ করে তাকে থাকতে হতো। ওদের ফৌজি শিষ্টাচার রক্ষার জন্য সমাধি যেমন চালাতেন শঙ্কর মহারাজ তেমনই চলতেন। এর মধ্যেই প্রস্তাব এলো ক্যাম্পাসের গেস্ট হাউসের হলে অফিসারদের যোগ এবং আয়ুর্বেদ প্রশিক্ষণ শঙ্কর মহারাজকে দিতে হবে। রাজি হয়ে প্রতিদিনই
তিনি সকাল সকাল ক্লাস শুরু করতেন। শেষ দিনে সব ফৌজি অফিসার শঙ্কর মহারাজকে নিয়ে কাশ্মীর ভ্যালি পরিদর্শনে যাবেন এই প্রস্তাব হলো। প্রস্তাবিত দিনে সব অফিসার তাদের নিজের নিজের গাড়ি নিয়ে সাথে চলছেন। শঙ্কর মহারাজ আছেন সেনা বিভাগের বিশিষ্ট কমান্ডিং অফিসারের সঙ্গে তার বুলেট প্রুফ লাল বাতি যুক্ত গাড়িতে। ক্ষীর ভবানী শঙ্করাচার্য মন্দির দর্শন করে ও ডাল লেক ঘুরে শ্রীনগরের বিখ্যাত হজরতবাল মসজিদে এলেন। গাড়ির মিছিল নিয়ে হজরতবাল মন্দিরের সমাধিস্থ ময়দানে গাড়ি এসে থামল। এতগুলো গাড়ি নিয়ে একা সন্ন্যাসী শঙ্কর মহারাজ। তিনি কমান্ডিং অফিসারের সঙ্গে তার লাল গাড়ি থেকে নামছেন। সাথে আছেন বিশিষ্ট বিশিষ্ট সেনা আধিকারিকের দল। দূর থেকে মসজিদের ইমাম তাদের দেখছেন আর ভাবছেন তিনি নিশ্চয়ই কোনো হিন্দু সন্ন্যাসী প্রতিনিধি হবেন। শঙ্কর মহারাজ জানেন না এই আড়ম্বরে তাঁর আরও কি মনে ভাব এসছিল। এবার হেস্তনেস্ত হলো। স্বয়ং ইমাম গেটে এসে মুসলমানি কায়দায় শঙ্কর মহারাজকে সেলাম ঠুকে মসজিদের ভেতর নিয়ে এলেন। সেদিন ইমামের চোখে তিনি এক বিশাল বিশিষ্ট প্রতিনিধি সম্মানে সম্মানিত হলেন। আড়ম্বরে সাধারণ মানুষের ভুল হয়, বিশিষ্ট জন হলেন সচকিত। এমন আরেকটি ছোট ঘটনা উল্লেখ করে আমরা এবার শঙ্কর মহারাজের যাত্রাপথের বিবরণীতে ফিরে আসব। সেদিন ভারত তিব্বত সীমায় পুলিশ ফোর্সের মাহি ডান্ডায় তৎকালীন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল কেপি সিংয়ের আগ্রহে সুবেদার মেজর যশবন্ত সিংয়ের সাথে জ্ঞানম্যান সহ লালবাতি গাড়িতে শঙ্কর মহারাজ যমুনেত্রী যান। সেখানে দিল্লির মুখ্যালয় থেকে আসা বিশিষ্ট সেনা অফিসারদের গাইড করা ছিল যশবন্ত স্যারের কাজ। গাড়িতে জ্ঞানম্যান সহ তিনি একা, অন্য গাড়িতে অফিসারেরা। যমুনেত্রীর বিষয়ে শঙ্কর মহারাজের সবিশেষ পরিচিতি আছে সে কথা তিনি জানতেন। তাই স্থান পরিচিতির কারণে তিনি এবার শঙ্কর মহারাজের সাথেই এসছেন। সুবেদার মেজর সেদিন তিনি সিভিল ড্রেসে, দিল্লি মুখ্যালয় থেকে যারা এসছেন তারাও সকলেই সিভিল ড্রেসে, একমাত্র জ্ঞানম্যান ফৌজি ড্রেসে সুসজ্জিত। জানকী চটি থেকে যমুনেত্রী সেদিন অসম্ভব ভিড়। যমুনেত্রী অবধি বুকে বুক লাগিয়ে চলমান জনতার ভিড়। ফৌজি অফিসাররা জনতার ভিড়ে আটকে আছেন। সাধারণ যাত্রীদের সাথে তারা একাকার, কারণ আগেই বলা আছে সকলেই সেদিন সিভিল ড্রেসে। জনতা কেউ কাউকে রাস্তা ছাড়তে রাজি নয়। গানম্যান সামনেই চলছে, শঙ্কর মহারাজ তার পিছনে। জনতা দেখছে একজন সন্ন্যাসী গানম্যান সহ চলছে। গানম্যান যেন শঙ্কর মহারাজকে গাইড করছেন। জনতার ভাবনা, তাহলে এই সাধু নিশ্চয়ই যা তা নয়। কানে তিনি শুনতে পেলেন ইনি আমাদের শঙ্করাচার্য হবেন। এরপর শঙ্কর মহারাজের ওপর হলো পুষ্পবৃষ্টি। সকলেই একের অন্যের দেখাদেখি ফুল মালা নিয়ে শঙ্কর মহারাজকে অভিবাদন করছেন আর বলছেন, গুরুজিকে রাস্তা ছেড়ে দাও, জয় হোক, জয় হোক। ভারতীয় সন্ত সমাজ কি জয় ঘোষ ধ্বনির প্রতিধ্বনিতে তখন প্রকম্পিত বায়ুমণ্ডল। শ্রীরামের সেতুবন্ধনে কাঠবিড়ালি সম ভারতের জাতি গঠনে নিবেদিত প্রাণ বার্নাবর্তের শিখরধামের ক্ষুদ্র স্বামী শঙ্কর মহারাজ এগিয়ে চললেন। আড়ম্বরে শঙ্করাচার্যের মান্যতার অভিনন্দনে শঙ্কর মহারাজ সিক্ত হলেন। এক অদ্ভুত অনুভূতিতে রোমাঞ্চিত হয়েছেন তিনি বারবার। সেইরূপ সেই দিনও গোয়ালধামের জনতা সহ নিগমের গেস্ট হাউসের ম্যানেজার এবং অন্যান্য সকলে একেবারে স্তম্ভিত। ম্যানেজার তার কর্মীরা সবাই আজ সদা সচেতন। ভাবছেন এ তো জেসে মহারাজ নন, লেফটেন্যান্ট কর্নেল রাজেশের অর্থানুকূল্যে গাড়ির বহর দেখেই সকলেই সমীহ করছেন তাকে। এই জন্য সেবার ত্রুটি হয়নি। সেদিন গেস্ট হাউসে গোয়ালধাম গাড়ওয়াল মণ্ডল বিকাশ নিগমের গেস্ট হাউস থেকেই বিস্ময়কার হিমচ্ছাদিত পর্বত শৃঙ্খলা ত্রিশূল নন্দা ঘুণ্টির আদি সেদিন দেখা গেল। দূষণমুক্ত হিমালয়ান বৃক্ষরাজির সমারোহে সবুজে শ্যামল সেদিন গোয়ালধাম। এখান থেকেই মনোহারী হিমাদ্রি হিমালয়ের দৃশ্য প্রকৃতিপ্রেমীদের নিরন্তর হাতছানি দেয়। শঙ্কর মহারাজ তো বিস্ময় বিহ্বল সেদিন। শঙ্কর মহারাজ তো ভাবছেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। তার সোনার হরিণ প্রাপ্তি আছে তিব্বত সীমান্তে। লামাজির সংকেত আছে তার আকাঙ্ক্ষিত ব্যক্তি ও বস্তু আছে নাগলিঙ্গে। তারই সন্ধানে তিনি ছুটে এসছেন। এই জন্য গোয়ালদাম ছেড়ে পরের দিন আইটিবিপির ৭ম বাহিনীর মুখ্যালয় মীর্থি ছাউনির অভিমুখে তিনি যাত্রা করলেন। পথে পড়ল বৈদ্যনাথ ও বাগেশ্বর, দুটি প্রসিদ্ধ প্রাচীন তীর্থ। একাদশ শতাব্দীর প্রাচীন মন্দির বৈদ্যনাথ। গোমতীর ক্ষীণ স্রোত এখানে সারা বছর বহমান। প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি যেন শান্ত ঘুমন্ত এই তীর্থ। বৈদ্যনাথে এলে অতীত কথা বলে পুরাকীর্তিতে। সময়ের কারণে আজ অনেক মূর্তি ভেঙে গেছে, তবুও শিব, গণেশ, পার্বতী এখানে বিরাজিত ও পূজিত। ছোট বড় ৫-৬টি মন্দির আজও দর্শনীয়। মন্দিরে দক্ষিণের শিল্পকলার অপূর্ব মেলবন্ধন। কালে কালে লুণ্ঠিত হয়েছে মন্দিরের দুর্মূল্য রত্নরাজি, তবুও মাহাত্ম্য
আজও আগের মতোই। নিবিড় বনের মধ্যবর্তী হয়ে গাড়ি যেন উড়ে যাচ্ছে। এই পথে রমণীয় প্রাকৃতিক শোভা সত্যি বর্ণনারও বাইরে। এখনো কোথাও কোথাও সবুজ ঘন অরণ্যের মাঝে বন গোলাপ সাজানো রয়েছে পাহাড়ে থরে থরে। পথে অরণ্যের বর্ণালী মোহিনীর রূপ অতুলনীয়। গাড়ি থামল বাগেশ্বরে এসে। গোমতী ও সরজুর নদী সঙ্গমে শিবতীর্থ হল বাগেশ্বর। আর গোমতী, এটি নৈমিষারণ্যের গোমতী নয়, এটি মধ্য হিমালয়ের গোমতী। বাগেশ্বরে সরজুর সাথে যার বিলয় হয়েছে। এখানে মহাদেব বাগনাথ নামে পূজিত। পুরোহিত বললেন, তীর্থ মাহাত্ম্যে বাগেশ্বর কাশীর সমতুল্য। এখানে সদাশিব বাগেশ্বরের বিশাল ভব্য মন্দির। মূল মন্দির ঘিরে আরও অনেক প্রাচীন দেবস্থল আছে। পুরাতাত্ত্বিক নজরে আজকের বাগেশ্বর 1200 বছরের প্রাচীন তো অবশ্যই। সরজুর জলে তর্পণাদি ও শিবের অভিষেক করে শঙ্কর মহারাজ এগিয়ে চলছেন। মনে নেই কোথায়, সম্ভবত ডোডিহাট প্রবেশের মুখে বা কাছাকাছি কোথাও দুই প্রাচীন মন্দির তার চোখে পড়ল। দৃষ্টিনন্দন অপূর্ব ছিল তার নির্মাণশৈলী। কিন্তু নিমাইদের ভয়ে শঙ্কর মহারাজ আর নামতে পারলেন না। এলেন মির্থি ক্যাম্পে, আইটিবিপির 7ম বাহিনীর মুখ্য কার্যালয়। তার প্রথম মন্ত্রশিষ্য হাবিলদার রমন ঠাকুর ফটক থেকে সেনানীর কেদার সিং রাওতজির কার্যালয়ে নিয়ে এলেন। অভাবিত সম্বর্ধনা ও আতিথ্যে শঙ্কর মহারাজ একেবারে আপ্লুত হয়ে পড়লেন। আজকের আরাম বিশ্রাম সুন্দর প্রাসাদোপম অতিথি ভবনে। এখান থেকে নীলাকাশের তলে স্বর্গভূমি পঞ্চচুলির নয়নাভিরাম হিমশৈল সত্যি উপভোগ্য। পরের দিন গাড়ি শঙ্কর মহারাজদের ছেড়ে এলো ভারত তিব্বত সীমান্তে সুরক্ষা বলের আগমন কেন্দ্র ধারচুলার কাছে গৈঠি কেন্দ্রে। মির্থি থেকে এবার ক্রমশ ডাউনের রাস্তা। বিশ্ব বিমোহিনী মধ্য হিমালয়ের প্রকৃতি এখন চলমান মধুবাস বসন্তে সজ্জিত। শাল, সেগুন, পর্ণমোচী গাছের নিবিড় সমারোহ। বনকুসুমের সুবাস ভেসে আসছে। উজ্জ্বল দিনমান, স্বচ্ছ আকাশ। শাল ফুলের মধুগন্ধে মন শঙ্কর মহারাজের উদাস হয়ে যাচ্ছে। কালীর কুল থেকে পাকা রাস্তা তাওয়া ঘাট অবধি এই পথে গর্ভাধার পর্যন্ত গাড়ির যাতায়াত হয়। তবে সেটা কাঁচা পথ। শঙ্কর মহারাজেরা নামলেন গঠিতে। ধারচুলা এখান থেকে মাত্র 5 কিলোমিটার। এই পথে নিরন্তর গাড়ি পাওয়া যায়। এই ধারচুলার মহকুমা শাসক নানান পরিচিতির প্রমাণপত্র, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট, বন বিভাগের অনুমতি, নিজ দায়িত্বের স্বীকারোক্তি ইত্যাদি পরীক্ষার পর সীমান্তে যাবার আদেশপত্র দেখলেন, যার নাম ইনার লাইন পারমিট। এগুলি বানাতে 2-3 দিন সময় লাগবে। এই জন্য অবশ্য গাড়ি আটকে থাকলো না। এইখানেই শঙ্কর মহারাজকে ছেড়ে গাড়ি কিন্তু ফিরে গেল। তখন গঠি ক্যাম্পের দায়িত্বে সুবেদার উত্তম সিং। তার কাছে আগে থেকেই শঙ্কর মহারাজের আসার বার্তা ছিল। বাহিনীর কর্মীদের সেবার কোনো ত্রুটি ছিল না। ওদিকে জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের কমান্ডিং অফিসার মেজর তাপস মহান্তি সহ দ্বিতীয় কমান্ডিং অধিকারী তেওয়ারিজি বরণ ডালা নিয়ে অপেক্ষা করছেন। এসডিএম এর আদেশপত্র হাতে পাওয়ার পর সিআরইএফ এর মুখ্য কার্যালয়ে শঙ্কর মহারাজ গেছেন। তাদের স্বাগত সম্ভাষণে তিনি অভিভূত। মেজর তাপস মহান্তি এবং দ্বিতীয় কমান্ড অধিকারী তেওয়ারিজি তাদের ব্যক্তিগত খরচাতে গাড়ি চলাচলের সম্ভাবিত ক্ষেত্রে গাড়ির ব্যবস্থা করলেন। বিশাল হৃদয় সদাশয় মেজর মহান্তি সত্যি মহানুভব। পূর্ণ সঞ্চার সাধুসেবা রাজেশের তুল্যই তার বিচারধারা। মেজর মহান্তির দেওয়া গাড়ি শঙ্কর মহারাজদের ছেড়ে এলো সোবলার 8 কিলোমিটার আগে। নাম তার মনে নেই। মাঝে আইটিবিপির সোবলা কেন্দ্রে 15-20 মিনিটের বিরতি। আজকে সেখানে তারা তাদের সেবা দেবার সুযোগ চেয়েছিলেন, কিন্তু সময় হলো না। নিমাইদার জেদে শঙ্কর মহারাজ ছেড়ে এলেন সোবলা পোস্ট। গাড়ি ছাড়ার পর এবার সম্পূর্ণ নিজের সামর্থ্যে হাঁটা পথ। এইভাবে আলো আধারি সন্ধ্যায় আইটিবিপির সেলা পোস্টে তারা এলেন। সেলা চৌকিতে সেদিন ফৌজিদের খুব ভিড়। ইনচার্জ এএসআই গোপাল বললেন, আহারাদির ব্যবস্থা তারা করবেন, কিন্তু থাকতে হবে সংলগ্ন পাহাড়িদের বাড়িতে। অবশ্য সেই সব ব্যবস্থা এএসআই গোপালই করলেন। পাহাড়িদের কোঠাঘরে শোয়ার ব্যবস্থা হলো। ভোরবেলা শঙ্কর মহারাজ দেখলেন সৈন্যদল চলছে উপরে। আগের পোস্টে তেদাঙে তারা জওয়ানদের শোভাযাত্রার পিছনে পিছনে চললেন। নাগলিং পৌঁছতেই দুপুর 12টা। এর মধ্যে খিদেও তাদের পেয়ে গেছে। সোবলা আইটিবিপি ক্যাম্প থেকে অতিরিক্ত রুটি চেয়ে কিছু তুলে রেখেছিলেন। শঙ্কর মহারাজেরা চলার পথেই তাই খেয়েছেন। নিমাইদার এখন প্রচণ্ড খিদে। পিঠের বোঝাটাও অবশ্য তাঁর কম নয়। 25 থেকে 30 কিলো তো হবেই। পাহাড়ি পথে বিরাট ঝোলা নিয়ে চলাটা তাঁর অভ্যাস। এই জন্যই দুনিদা নিমাইদাকে বলতেন তাদের টিমের ভীম। যেমন তার সামর্থ্য তেমনি তার আহারটাও তো দরকার। তাই নিমাইদাকে শঙ্কর মহারাজ বললেন, বালিং পোস্টে স্যাটেলাইট ফোনে তাদের বার্তা গেছে, সেখানে পৌঁছলে খাওয়া দাওয়া হবে। নিমাইদা এবার ধৈর্যহারা তর পাচ্ছে। একটা দোকানে শঙ্কর মহারাজ বসেছেন। চা আর ম্যাগি ছাড়া সেই দোকানে আর অন্য কিছু নেই। অগত্যা ম্যাগেরই আদেশ হলো।
10 টাকার ম্যাগি 60 টাকাতে ঝোলঝোল করে বানিয়ে দিচ্ছে। নিমাইদা একা 3টে ম্যাগির ঝোল সফা সব খেয়ে নিলেন। খেতে খেতেই যেটুকু বিশ্রাম, তারই ফাঁকে স্থানীয় লোকেদের কাছে নাগলিংয়ের বিশেষত্ব শুনলেন এই বস্তির 2-3 কিলোমিটার উপরে বিস্তৃত এক বড় বেসিন আছে। জুলাই আগস্টে গ্লেসিয়ার গলে তার রূপ নেয় সরোবরে। স্থানীয় লোকেরা তার নাম রেখেছেন পার্বতী তাল। তাঁরা শঙ্কর মহারাজদের আগ্রহ বাড়িয়ে বললেন, দেখে যান এখানকার দিব্য লীলাঙ্গন। শুনে তো শঙ্কর মহারাজ সম্মোহনের মতো বশীভূত হলেন, প্রবল আকর্ষণ অনুভব করলেন। নিমাইদা বললেন, এ পথেই তো ফিরতে হবে। প্রথমে পঞ্চচুলি, পরে ফেরার সময় এই গ্রামে একদিন অবস্থান করে ওই পার্বতী তাল দেখা হবে। গম্ভীর স্বরে আদেশ হলো, এগিয়ে চলুন। সীমান্তে নিমাইদাকে শঙ্কর মহারাজ পরিচালক মানছেন, তাই তার অমোঘ নির্দেশে তিনি এগিয়ে চলছেন নীরবেই। সন্ধ্যা 5টা নাগাদ ভারত তিব্বত সীমা পুলিশের ফোর্সের বার্লিং পোস্টে পৌঁছালেন তারা। আহারাদি প্রস্তুত ছিল। হাবিলদার জীবন এই পোস্টের ব্যবস্থাপক। তিনি পাহাড়িদের এক অস্থায়ী আবাসে তাঁদের রাত্রিবাসের ব্যবস্থা করলেন। সারাটা পথ 10 থেকে 12,000 ফিট উচ্চতায় চড়াই উতরাই। এই পথে অগণিত নদী, ঝর্ণা, বন, উপবন, পার্বত্য গিরিখাত আর তুষার নদী। একদিনে সেলা পোস্ট থেকে নাগলিং ছেড়ে বালিং। শঙ্কর মহারাজের পক্ষে চড়াইয়ের কষ্টটা একটু বেশি রকমই দুর্বিষহ ছিল। উচিত ছিল মাঝপথে নাগলিংয়ে এক রাত থাকা। সারা পথেই নিসর্গ প্রকৃতির স্বর্গীয় শোভামণ্ডিত, কিন্তু উপভোগ্য হল না। পিঠে ভারী এক বোঝা, আর কেবলই চড়াই রাস্তা। ফলে মাঝে মাঝেই তারা হাঁপিয়ে উঠছেন। মাঝপথে এছাড়া আর কোথাও আশ্রয়ও নেই। এদিকে সন্ধ্যার আলো থাকতে থাকতে পৌঁছাবার তাগিদ। কোনো প্রকারে শরীরটা টানতে টানতে তারা বালিংয়ে এসে পৌঁছালেন। বালিং পাহাড়িদের একটা অস্থায়ী আবাস, স্থায়ী নিবাস এদের ধারচুলার কাছাকাছি। এই সময় এখানে তারা এসেছেন পশু চারণের কারণে। তাদের অস্থায়ী আবাসেই তারা আছেন। সেই দিনটা ছিল 2013 সালের 14 জুনের ঘনঘোর বাদল ঘেরা এক উদ্ভ্রান্তকারী রাত। শুরু হলো প্রবল বর্ষণ, সঙ্গে ঝোড়ো হাওয়া। তক্তা পেটা অস্থায়ী কাঠের ঘরে ভিজে হাওয়ার প্রচণ্ড দাপট, আর টিনের চালে ক্ষণে ক্ষণে দমাদম বর্ষণ। প্রলয়াঙ্কারী বিদ্যুতের চমকের সাথে মেঘের গুরুগর্জন। মহা উৎকণ্ঠা আর উদ্বেগে রাতটা কাটল। সকালেও বৃষ্টি পড়ছে অঝরে। শঙ্কর মহারাজেরা দেখলেন অবস্থা ক্রমশই ঘোরাল হয়ে আসছে। তবুও নিমাইদা বলেন, মহারাজ ছাতা হাতে এগিয়ে চলুন। হিমালয়ের পথে ঝড় ঝঞ্ঝা তুষারপাত হবে জেনেই তো এসছেন। উইনচিটার আবৃত হয়ে ছাতা হাতেই চলুন, দক্তুতে বিশ্রাম নেওয়া যাবে। দাক্তু হলো পঞ্চচুলির বেস ক্যাম্প। পঞ্চচুলির মায়াময় স্বরূপ দর্শনের জন্য নিমাইদার লালসা তীব্র থেকে তীব্রতর। বললেন, হিমালয়ের পথে এমনটা হয়, দেখবেন পরে ঝলমলিয়ে রোদ উঠছে। শঙ্কর মহারাজ বলেন, আর নয় আর নয়, এ পথে জলপ্রলয়ের অশনি সংকেত। উত্তর কাশীতে 2012 সালে বাদল ফাটা বা মেঘ ভাঙা বৃষ্টি তিনি দেখেছেন। সহস্র সহস্র হাতির পোলের মতো স্তূপে স্তূপে ঘন মেঘ সঙ্গম চটি দধিতাল অভিমুখে দিনভর নিরন্তর চলেছিল। বারনাবর্তের শিখরধাম থেকেই সে এক অভাবনীয় দৃশ্য তিনি নিজের চোখেই দেখেছিলেন। রাতে ওই ঘন মেঘ একসাথে ভেঙে পড়ে বর্ষণ করে। ফলে অসি গঙ্গার বন্যায় নদী তটবর্তী গ্রামসমূহ একেবারে ভেসে গেছিল। বিধ্বংসী বন্যায় প্রকৃতির সেই খেয়ালি রূপের প্রত্যক্ষদর্শী স্বয়ং শঙ্কর মহারাজ। শুনেছেন এমনই করাল প্রকৃতির অট্টহাসি। নিমাইদাকে যাত্রা নিরস্ত করে ফেলে আসা সেলা পোস্টে নেমে যাওয়ার পরামর্শ দিলেন শঙ্কর মহারাজ। কিন্তু তিনি নেবেন না কারোর পরামর্শ। বললেন, আঘাত আছে জানি, বিপদ আছে মানি, তাই জেনেই তো বক্ষে পরাণ বাজে। আরও বললেন, ঘাবড়াবেন না মহারাজ, রাস্তা তো একটাই। আমরা না হয় দুজনেই এগিয়ে রইলাম, কাল বাদল কাটলে তবে না হয় আপনি আসুন। বলেই নিমাইদা ঝন্টুদাকে নিয়ে আগে বাড়ল। শঙ্কর মহারাজ জলপ্রলয়ের অশনি সংকেত আগে থেকে অনুমান করে বালিং ছেড়ে নাগলিং, পরে সুরক্ষিত সেলাপোস্টের অভিমুখে যাত্রা করলেন। তিনি ভাবলেন, প্রকৃতি অনুকূল হলেই তবেই এ পথে ফিরবেন। এই বিবেচনাতে নাগলিংয়ে তিনি ফিরে আসলেন। নাগলিংয়ে নেমে আসার পর হিমবাহের এক অজ্ঞাত আকর্ষণ তিনি অনুভব করছেন। এটি পঞ্চচুলি শৃঙ্খলার হিমশৈলের এক অংশ। নাগলিংয়ের 2 কিলোমিটার উপরে সেটি নেমে এসেছে। যাবার সময়ও তিনি দেখতে দেখতে গেছেন। ইচ্ছা ছিল যান, কিন্তু যাওয়া হয়নি। নিমাইদার করা আদেশে তাঁরই অনুসরণে বালিং অবধি শঙ্কর মহারাজ গেছেন। এখন তিনি একা, একেবারে বাধাহীন। নাগলিং ছোট বস্তি, 15 থেকে 20টি পরিবারের বাস। এখানে তাদের 3-4 মাসের অবস্থান। বাকি সময় তো ঘর বন্ধ করে নেমে আসেন ধারচুলার কাছাকাছি গ্রামগুলিতে। মূলত এই 3-4 মাস পশু চারণের জন্যই তারা নাগলিংয়ে আসেন। আগেই বলা হয়েছে, নাগলিং পর্বতে অবস্থিত এক বিশাল ভূভাগ জুড়ে বেসিনাকার এই গ্লেসিয়ার। 3-4 মাস
গলিত তুষার জলে এটি রূপ নেয় সরোবরের মতো। বাকি অন্য নমাজ থাকে একেবারে তুষারাবৃত। হিসাব মিলিয়ে শঙ্কর মহারাজ দেখেছেন নাগলিং থেকে সেলাপোস্ট 5-6 কিলোমিটারের বেশি নয়। রাস্তাও চলনসই এবং ক্রমশই ডাউনে। তাহলে 2 কিলোমিটার উপরে পার্বতী তাল দর্শন করে অবশ্যই সন্ধ্যার আগে পৌঁছানো যাবে সেলাপোস্টে। আর না হলে নাগলিংয়ে কারোর ঘরে তিনি ডেরা বাঁধবেন। এদিকে বৃষ্টি বর্ষণও কমেছে। শঙ্কর মহারাজের মন বলল এই স্থান পরিদর্শন করা উচিত। তার আগে শোনা কিন্নর কিন্নরীদের এটি একটি বিলাস স্থান। তাই দর্শনের জন্য শঙ্কর মহারাজ পরিমরি করে উঠছেন। সংকটময় খাড়া চড়াই, নাম না জানা ফুলের গন্ধ, নকশি কাঁথার মতো বিছানো কুসুমিত ফুলগুলি। এই সময় দেখলেন পাহাড়ি 2 কিশোরের বাঁশি বাজানো মধুর স্বরে আপ্লুত হচ্ছে গোটা গিরিকন্দর। বাঁশিতে মহাবিষ্ট হচ্ছে শঙ্কর মহারাজের হৃদয়, মন, বনভূমি। মনে হলো এ কি মানবলীলা নাকি অন্য কিছু। আবিষ্ট মনে শঙ্কর মহারাজ বিশাল বিস্তীর্ণ সেই হিমবাহ বেসিনে এসে পৌঁছালেন। অপূর্ব প্রকৃতির ধ্যানগম্ভীর মায়াবিস্তারী পর্বতমালা বেষ্টিত এটাই নাগলিংয়ের পার্বতী তাল। শঙ্কর মহারাজের মন বলল এই অপরূপ বরফ বেসিনের ধারে কাছেই হবে অপ্সরাদের বিচরণ ক্ষেত্র। পর্বত গাত্রের ঝুলন্ত বরফ ভেঙে পড়েছে ভাসমান তুষার জলে। তাতেই ধ্বনিত হচ্ছে ডিং ডাং মৃদঙ্গের তাল। জড়িবুটি সংগ্রহে আগত 2 কিশোরের তরঙ্গায়িত বংশীর ধ্বনি হিম সরোবরের তটে উপবিষ্ট শঙ্কর মহারাজের মন প্রাণ একেবারে ভিজিয়ে দিল। হঠাৎই শঙ্কর মহারাজের সামনে দেখলেন বিশাল দেহী শালপ্রাংশু এক সন্ন্যাসী। সুঠাম, 6 ফুট লম্বা, তাম্রবর্ণ শরীর, জটাজুটো বিভূষিত সৌম্য দর্শন। কুটিরবাসী সেই সন্ন্যাসী ধীর পদে এগিয়ে আসছেন শঙ্কর মহারাজের দিকে। চকিত প্রশ্ন জাগল, এই বিজনে কে তুমি, এই নয়নাভিরাম সন্ন্যাসী? এবার সামনে উপস্থিত হলো সেই সন্ন্যাসীর মূর্তিটি। অনেক দিনে তৃষিত আঁখি শঙ্কর মহারাজের 2 চোখ মেলে দেখছে সেই অপরূপ রূপকান্তি। অনন্ত অসীম আকাশের নিচে বিজনবাসী সেই সন্ন্যাসী তার কুটিরে শঙ্কর মহারাজকে নিয়ে এলেন। জানালেন এই যাত্রায় তার তিব্বত যাওয়া হবে না, ডাক আছে বছরের শেষে। দিব্যকান্ত সন্ন্যাসী শঙ্কর মহারাজকে বললেন, অজ্ঞাতে তোমার প্রস্রাবে প্রমেহ যায়, স্তম্ভনে অটল হও, কারণ তোমায় জ্ঞানগঞ্জ কেন্দ্রে যেতে হবে। জ্ঞানগঞ্জ অটল যোগীদের স্থান, এসো তোমায় অটল বানাই। এবার কলমের খালি রিফিলের মতো এক নলি শঙ্কর মহারাজের মূত্র ছিদ্রে সেই সন্ন্যাসী পরিয়ে দিলেন। তাতে পারদ পুড়ে ভেষজ রস সজোরে ভরে ফুঁ দিয়ে ছেড়ে দিলেন। বললেন, আজ থেকে তোমার স্তম্ভন অটল হলো। এবার ফিরে যাও নিজের সাধন কুটিরে, উচিত সময় লামাজির ডাক পাবে। সেই মুহূর্তে শঙ্কর মহারাজের কোনো হুঁশ ছিল না। সম্মোহিত হয়ে যেন তাঁরই আদেশে তিনি বশীভূত ও বিলুপ্ত বুদ্ধি হলেন। এবার সন্ন্যাসীর অমোঘ নির্দেশে শঙ্কর মহারাজ নেমে আসলেন অনেক অনেক নিচে। যখন হুঁশ হলো তখন দেখলেন হাতের গোলাপি রঙের শখের ছাতাটি বাবাজির কুটিরে তিনি ফেলে এসছেন। কি করা যায়, এত চড়াই ভেঙে আবার ফিরে যেতেও তার সাহস হলো না। সামর্থ্য তার ফুরিয়ে এসছে তখন। এদিকে আবার সেলা পোস্টে পৌঁছাতে হবে। মনে এলো গুরু নানকজির হিমালয় ভ্রমণের পথে এক সাধকের সঙ্গে সাক্ষাতের কথা। ভ্রমণরত নানকজি বনের মধ্যে সংযোগবশত এক সাধকের সাক্ষাৎ পেলেন। সাধক নানকজিকে বলেছিলেন যে তিনি গৃহের নানা ভোগ ঐশ্বর্য বিলাসবহুল জীবন ত্যাগ করে বনবাসে ভিক্ষুক হয়েছেন। উদাসী জীবনে পরমাত্মার সন্ধানে ধ্যান এবং সাধনা তার একমাত্র কাজ। সর্বস্ব ত্যাগী পথচারী ভিক্ষুক তিনি। একেই তো বলে সন্ন্যাস। এই সব তত্ত্ববাণী শুনিয়ে নানকজিকে বিদায় করে ধ্যান সাধনায় বসলেন। নানকজি ভাবলেন সাধকের ত্যাগ সাধনা একবার পরখ করা যাক। ফিরে এলেন গুরু নানকজি। সাধক সেই থেকে নিমিলিত নয়নে ধ্যানস্থ। দেখছেন সাধকের পাশেই রয়েছে তার জল ভরা কমণ্ডলু। নানকজি এবার সন্তর্পণে কমণ্ডলুটি পাশের ঝোপে দূরে সরিয়ে রেখে বসলেন। কিছুক্ষণ পর সাধকের ধ্যান ভঙ্গ হলে সে দেখলেন সামনের কমণ্ডলু তো নেই। দূরে শিলার উপরে উপবিষ্ট নানকজিকে দেখেই তিনি ক্রোধে ফেটে বললেন। সাধক কম্পমান হয়ে ঘোর রক্তচক্ষু করে তিনি বললেন, এই বনপ্রদেশে তুমি ছাড়া কেউ এখানে আসেনি। আমার কমণ্ডলু তুমি চুরি করে কোথায় রেখেছ বলো, নইলে মারবো মাথায় বাড়ি। নানকজি বললেন, ওই তো তোমার ধ্যানাসনের পেছনের ঝোপে। সাধক দেখলেন বাস্তবিকই তার পেছনের ঝোপে কমণ্ডলু রয়েছে। সাধক ক্রোধিত হয়ে ভৎসনা গালিগালাজ করে বললেন, এ তোর কর্ম, কেন সরিয়ে দিয়েছিস কমণ্ডলু? নানকজি বললেন, আপনার ত্যাগের মহিমা দেখলাম। সর্বস্ব ত্যাগ করে পরিশেষে তুচ্ছ এক কমণ্ডলুর কারণে এক মহৎ প্রাণ মানব শরীরে লাঠি মারতে আপনি উদ্যত। ধন্য আপনার ত্যাগ, আপনাকে বন্দনা করি। সাধক এবার লজ্জিত। এখন ক্রুদ্ধ সাধকের হুঁশ হল। নানকজি এরপর সেই স্থান ত্যাগ করলেন। শঙ্কর মহারাজও সেই রকম অবস্থা কি? হিমালয়ের পথে নানকজির এই ঘটনার কথা মনে করে
আসক্তি ও ত্যাগ ধর্মের কথা তিনি ভাবছেন। তবু ফেলে আসা গোলাপ ছাতাটির কথা শঙ্কর মহারাজ ভুলতে পারছেন না। মনে মনে সংকল্প করছেন, না, আর পেছনে ফিরে তিনি তাকাবেন না। এমন সময় তার সামনেই হঠাৎ নেমে এলো জড়িবুটি সংগ্রহে আগত এক পথচারী। শঙ্কর মহারাজ তাকে বললেন, তুমি ভাই ওপরের বরফ বেসিনটাতে যেতে পারবে? সেখানে আমি একটা ছাতা ফেলে এসেছি, এনে দিলে অবশ্যই নগদ 50 টাকা দেব। 50 টাকার ঘোষিত বকশিসে সে যেতে রাজি হলো। নিয়ে এলো ছাতাটি। শঙ্কর মহারাজ তাকে বললেন, কুটির বাসে সাধুজি আর কিছু বললেন কি? সে বলল, কে সাধু? কোথায় কুটির? শঙ্কর মহারাজ বলেন, ছাতা যার কাছ থেকে নিয়ে আনলে সেই পথিক তখন শঙ্কর মহারাজকে বললেন, সেখানে তো কোনো কুটির বা মানুষজন থাকে না। এবার জেদের সাথে সে বলল, আপনি কথা দিয়েছেন ছাতা এনে দেওয়ার জন্য, আপনি এখনই 50 টাকা দেবেন। ঘোষিত 50 টাকার নোট নিয়ে পথচারী শঙ্কর মহারাজের চলার বিপরীত দিকে এগিয়ে গেল। শঙ্কর মহারাজের মনে অনেক প্রশ্নের ভিড় জমেছিল। তার কাছে আরও কিছু শুনতে চেয়েছিলেন তিনি, কিন্তু পথচারী আর জবাব দিতে রাজি নয়। শঙ্কর মহারাজ তো স্তম্ভিত, হতভম্ব। এবার ক্লান্ত, অবসন্ন, বিবশ দেহভার টানতে টানতে সেলাপোস্টে পৌঁছালেন। তার মনে প্রশ্ন জাগে, নাগলিংয়ের বরফ বেসিনে কে ছিলেন ওই যোগী সন্ন্যাসী? উত্তর মেলেনি আজও। আইটিবিপির সেলাপোস্টে শঙ্কর মহারাজ নেমে আসছেন। রাত ভোর ঝড়ের তাণ্ডব আর মুষলধারা বর্ষণ। গভীর রাত থেকেই ক্যাম্পে ফৌজের সবাই ব্যস্ত ও ব্যাকুল। ধৌলি নদীর পাড়েই সেলাপোস্ট। প্রবল বন্যার স্রোতে ভেসে আসছে বিশাল বিশাল গাছ, বোল্ডার আর তুষারপিণ্ড। প্রলয়ঙ্করী ধৌলি গঙ্গার বন্যাতে উপরের পাহাড়িদের ঘরবাড়ি পালকির মতো গড়িয়ে ভেসে আসছে। এই দৃশ্য দেখে ফৌজের সকলেই আতঙ্কিত, আশঙ্কা করছে ওপরের গ্লেসিয়ার বা হিমবাহ ফেটে গেছে। আইটিবিপি কেন্দ্রের পাশে হোটেলে সেদিন রাত্রিবাস করেছিলেন ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক সহ কিছু সৈনিক। শঙ্কর মহারাজ দেখলেন তারা সকলেই নিজের নিজের হাতিয়ার অর্থাৎ রাইফেল কাঁধে পাহাড়ের উপরে উঠছেন। ভারত তিব্বত সীমা পুলিশ বলের অবস্থানরত জওয়ানেরা সেলাপোস্টের প্রয়োজনীয় জিনিসপত্র তোলার চেষ্টা করছেন। এখানকার তত্ত্বাবধায়ক এএসআই গোপালকে শঙ্কর মহারাজ বললেন, যা যায় যাবে, তুমি দেরি না করে স্যাটেলাইট ফোন আর তার উপযোগী বস্তু নিয়ে জলদি উপরে উঠে এসো, আর বাহিনীর জওয়ানদের নিজের নিজের রাইফেল কাঁধে পাহাড়ে উঠতে আদেশ করো। না হলে অযথা জিনিসপত্র বাঁচাতে গিয়ে তুমি তোমার সৈনিকদের হারাবে। সকলের আগে সুরক্ষিত স্থানে গিয়ে প্রাণে বাঁচুক। শঙ্কর মহারাজের কথার যথার্থতা বিবেচনা করে গোপাল সহকারী ফৌজিদের রাইফেল সহ পাহাড়ে ওঠার আদেশ করল। দেখতে দেখতে বন্যার জলস্রোতে পোস্ট ঘেরা পড়ল। মিনিট 10 মধ্যেই সেলাপোস্টের ভারত তিব্বত সীমা পুলিশ বলের কেন্দ্রটি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। শঙ্কর মহারাজ ততক্ষণে এক সৈনিকের সহায়তায় ভারবাহক ঘোড়া খচ্চরদের বাঁধন কেটে দিয়েছেন। প্রাণ বাঁচিয়ে সকলেই এবার নিরাপদে। একমাত্র স্যাটেলাইট ফোন সেট আর জওয়ানদের নিজের নিজের রাইফেল বাঁচানো গেছে। ভারতীয় সেনাবাহিনীর বড় মাপের 3টে তাঁবু ছিল। তারা একটি তাঁবু আইটিবিপির জওয়ানদের দিলেন। এতেই 24 জন ফৌজ, 2 জন সিভিলিয়ান ও শঙ্কর মহারাজ নিজে আশ্রয় পেলেন। খাবার দাবার তোলা সম্ভব হয়নি, তাই ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে একে অন্যের মুখের দিকে চেয়ে বসে বসে রাত দিন কাটিয়ে দিচ্ছে। এইভাবে 4 দিন 4 রাত কেউ শুতে পারেনি। অবিরাম বর্ষণ। 5ম দিনে বর্ষণ থামল। কিছু সৈনিক মাশরুম, শাকপাতার সন্ধানে বেরিয়ে গেল, কিন্তু পাহাড়ের কোথাও কোনো খাবার দাবার মেলেনি। হয়রান হয়ে তারা ফিরে এলো। অবশেষে ঘোড়া কেটে মাংস খাবে ভাবল। অনেকেই রাজি। ফৌজি গোপাল শঙ্কর মহারাজের মতামত চাইলে তিনি বললেন, যে খাবে খাক, আমি খাবো না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমি কাউকে মানাও করব না। 4 দিন অন্ন জল ছেড়ে আছো বলে এখন ঘোড়া খাবে তো খাও। মহাত্মা গান্ধী 21 দিন অনশন করেও জীবিত ছিলেন। সুবেদার মঙ্গল সিং বললেন, আর্য যুগে ঋষিরা ঘোড়া খেতেন। বেদের স্তুতিতে তার বর্ণনা আছে। ঘোড়ার মাংসের সুবাসে লালায়িত হতেন ঋষিরা। মঙ্গল সিং আরও বললেন, মদ মাংস খেলে কোনো দোষ হয় না, এটা প্রাণীদের প্রবৃত্তি। এছাড়া যদি এর সেবন থেকে নিজেকে সরিয়ে রাখা হয় তাহলে মহা ফল প্রাপ্ত হয়। শঙ্কর মহারাজ বললেন, যার যা অভিরুচি খেতে পারো, শাস্ত্রের শ্লোক দেখানোর সময় নেই। এই পরিস্থিতিতে আমি আপনাদের বাধা হব না। এই সংকটকালে মঙ্গল সিং শাস্ত্রের প্রমাণ উল্লেখ করে ঘোড়া কেটে মাংস খেতে জওয়ানদের প্রবৃত্তি মার্গে উৎসাহিত করছেন। 4 দিন বাদল ঘেরা আকাশ, এজন্য সোলার গ্রেডে ব্যাটারি চার্জ উঠছে না। সেই কারণে স্যাটেলাইট ফোন অচল। 14 নম্বর বাহিনীর কেন্দ্রীয় কার্যালয় ফিথারাগড়, যোগাযোগ বিচ্ছিন্ন। একবার মাত্র বাহিনীর কমান্ডান্ট অফিসে দৈবাত সংযোগবশত মুহূর্তে বিপদ বার্তা পাঠানো হয়েছে।
জানানো হয়েছে সকলে প্রাণে সুরক্ষিত, কিন্তু খাবার দাবার একেবারেই নেই। সৈন্যদলের স্বাস্থ্য ও মনোবল ভেঙে পড়েছে, চলাচলে রাস্তাও অবরুদ্ধ। এই রকম পরিস্থিতিতে একমাত্র হেলিকপ্টারই ভরসা। বাহিনীর সেনা রণবীর সিং চৌহানজি পিথরগড় কমান্ড অফিস থেকে ধৈর্য ধরতে আদেশ করেছেন। 14 নম্বর বাহিনীর মুখ্যালয় থেকে সেনানী বলেছেন, মেঘ বাদল না সরলে হেলিকপ্টার পাঠানো সম্ভব নয়। বাদল সরে আকাশ মুক্ত হলে হেলিকপ্টার আসবে। আদেশ হলো হেলি অবতরণের স্থান চিহ্নিত করে রাখতে। 5 দিনে আর দ্বিতীয়বার যোগাযোগ হলো না। সকলেই হেলিকপ্টারের প্রতীক্ষায়। 5ম দিনে বৃষ্টি থামল, মেঘ বাদলও কম। এখন ক্ষুধা তৃষ্ণায় ধৈর্যহারা সৈনিকরা ঘোড়া কাটার আয়োজনে লেগেছে। ঘোড়ার 4 হাত পা বেঁধে টান মারছে। এমন সময় হেলিকপ্টারের পাখার ভন ভন শব্দ শোনা গেল। দেখতে দেখতে হেলিকপ্টার দৃষ্টিপথে এলো। এইবার ঘোড়া ছেড়ে সবাই হেলির সংকেত স্থানে দৌড়ালো। হেলিকপ্টার তাদের খাবার দাবার নিয়ে কেবলমাত্র শঙ্কর মহারাজকে নিয়ে উড়ে এলো ধারচুলা। রূপকথার উড়ান খাটিয়া আজকের এই হেলিকপ্টার। এতে শঙ্কর মহারাজ উড়ছেন জীবনের সেই প্রথম। নিসর্গ প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি, অপরূপ ধৌলিগঙ্গার বিধ্বস্ত জনপদ ছন্নছাড়া ছবির মতো মানুষপটে অঙ্কিত হয়ে রইল তাঁর। পেছনে পড়ে রইল ভারত মাতার অতন্দ্র প্রহরী সেনাদল আর নিরুদ্দিষ্ট ঝন্টুদা ও নিমাইদা। ধারাচুলাতে নেমে গ্রিফ অফ গেস্ট হাউসে শঙ্কর মহারাজ এলেন। মেজর মহান্তির আশ্রয় থেকে এসডিএম প্রমোদজির সাথে যোগাযোগ রাখছেন। নিমাইদা আর ঝন্টুদার কোনো খবর নেই। পড়ে রইল দুটি তাজা প্রাণ। এসডিএমকে শঙ্কর মহারাজ বলেন, তার সহযাত্রীদের কোনো খবর নেই, তাঁরা দুক্ত গেছেন। শঙ্কর মহারাজের অনুরোধে হেলিকপ্টার দুবার দুক্ত ঘুরে এলো। এসে তারা বললেন, সম্ভবত উভয়ই মারা গেছে। শঙ্কর মহারাজ বললেন, মারা গেলে ডেড বডি তো পাওয়া যেত। সেই আধিকারিকের উত্তর, প্রথমে জীবিতদের উদ্ধার, পরে মৃতদেহের অনুসন্ধান। শঙ্কর মহারাজের প্রাণ হাহাকার করে উঠল। উদ্বেগ উৎকণ্ঠায় তিনি অতি বিষণ্ণ। শেষে আইটিবিপির 14 নম্বর বাহিনীর মুখ্যালয়ে পিথরাগড়ে নিখোঁজ নিমাইদা ও ঝন্টুদা রিপোর্ট করে শ্রী রামকৃষ্ণ মিশনের হাসপাতাল কেন্দ্র থেকে ফোনে যোগাযোগ শঙ্কর মহারাজ করলেন। জীবিত থাকলে কবে আবার তাঁরা মিলিত হবেন এই দুটি তরুণ প্রাণের সঙ্গে, এই আশা নিয়ে শঙ্কর মহারাজ বুক বেঁধে রয়েছেন। হঠাৎ হাওড়া থেকে তপনদার এক মেসেজ এলো। তাতে বোঝা গেল ঝন্টুদা ও নিমাইদা কোনোভাবে নাগলিংয়ে জীবিত অবস্থায় টিকে আছেন। তারা উভয়েই নাগলিংয়ে নেমে এসছেন। কিন্তু সেই কথা শঙ্কর মহারাজ জানবেন কি করে? দুক্তু তাদের গন্তব্যস্থল। এই জন্য দুক্তু অঞ্চলে হেলিকপ্টার গেছে বারবার। এবার আইটিবিপির মুখ্যালয়ে ও ধারাচুলার এসডিএম প্রমোদজিকে তাদের বর্তমান অবস্থা নাগলিং জানিয়ে আবার হেলিকপ্টার পাঠানোর আবেদন করলেন শঙ্কর মহারাজ। অবশেষে তাদেরকে জীবিত উদ্ধার করে কলকাতায় পাঠানো হয়েছে। শুনে স্বস্তিতে নিরুদ্বেগ মনে শ্যামলাতাল রামকৃষ্ণ মিশনের কেন্দ্রে আরাম বিশ্রাম নিয়ে উত্তর কাশীর বার্নাবত কুটিরে শঙ্কর মহারাজ ফিরে এলেন। উত্তর কাশীও তখন বিধ্বস্ত ও বিপর্যস্ত। সরকারি ও বেসরকারি সামাজিক সংগঠনগুলি যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে। উত্তর কাশী এবং গঙ্গোরী অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে অভাবনীয়। সাফ হয়ে গেছে কেদারনাথ, রামবাড়া, গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগ। অগণিত মানুষ জলপ্রবাহে ভেসে গেছে। নিখোঁজ ও ঘরছাড়া হয়েছে কত, তারও কোনো হিসাব নেই। দূরদর্শনে দেখাচ্ছে তার বিভৎসতম রূপ। ভারতীয় সেনাবাহিনী গ্রিফ আইটিবিপির তৎপরতায় জওয়ানেরা উদ্ধার কাজে যুক্ত। এসে শঙ্কর মহারাজ দেখলেন বার্নাবত কুটির কিন্তু সুরক্ষিত। বুকে প্রাণ ফিরে পেলেন তিনি যেন। 2013তে এত আয়োজন, এত ব্যবস্থা এবং এর সহযোগ থাকাতেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মাঝপথে জ্ঞানগঞ্জ যাত্রা শঙ্কর মহারাজ স্থগিত করে বায়ুসেনার হেলিকপ্টার করে ফিরে আসতে বাধ্য হলেন। সেই দুঃখ আজও তার মর্মে বাজে। কিন্তু তিব্বতে সেবার যেতে না পারলেও যাত্রা একেবারেই বিফল হয়নি। নাগলিংয়ের পার্বতী তালের পাশে মাহাত্মার বাণী কিন্তু নিষ্ফল হবে না শঙ্কর মহারাজ জানতেন। ধৈর্য ধরে তারই প্রতীক্ষায় তিনি রইলেন। 2014তে বর্ষ পূর্ণ হবে। জুনে আবার লামাজির সঙ্গে সম্পর্ক হবে নিশ্চয়ই। এই আশাতেই শঙ্কর চৈতন্য মহারাজ বুক বেঁধে রইলেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।